স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। দেখ, ভালো করে সবাই মন দিয়ে শুনবি, যেখানে যেখানে ডাউট থাকবে না জিজ্ঞাসা করে নেবে। ওকে, তাহলে আমরা আগের দিন কি পড়েছিলাম? মেকানিক্স পড়েছিলাম, বাট সেটা ছিল কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এবারে মেকানিক্সকে আমি দুটো পার্টে ভাগ করেছি, মানে আমি না, এটা মেকানিক্স দুটো পার্টে ভাগ। কি কি? একটা হচ্ছে রিজিড বডি মেকানিক্স, একটা হচ্ছে ডিফর্মেবল বডি মেকানিক্স। রিজিড বডি মানে কি, আমরা যখন মেকানিক্স যখন সমস্ত রকম প্রবলেমগুলো করছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে সমস্ত রকম বডিগুলো কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা যেরকম পড়েছিলাম মেকানিক্সে, আমরা ধরে নিয়েছিলাম কি যে প্রত্যেকটা বডি কি রিজিড। রিজিড মিনস, সাপোজ ধর এটা একটা বডি, এখানে তুই ফোর্স অ্যাপ্লাই করেছিস। এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই বডি এইরকম আমি তিনটে চারটে পার্টিকেল আমি ধরলাম, যে চারটা পার্টিকেল, ইন্টারনাল পার্টিকেল, ঠিক আছে। এবং এই পার্টিকেল থেকে এই পার্টিকেল ডিস্টেন্স, এই পার্টিকেল থেকে এই পার্টিকেল ডিস্টেন্স, এটার থেকে এটা, এটার থেকে এটা, অ্যাজ ওয়েল এস দিস, দিস, মানে কোনো মতেই চেঞ্জ হবে না। লোড অ্যাপ্লাই করার পরে কোনো মতেই তাদের ডিস্টেন্স চেঞ্জ হবে না, দ্যাট মিনস রিজিড। রিজিড, ক্লিয়ার? সেই রিজিড বডি আমরা ধরেছিলাম কোথায়? মেকানিক্সে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, ক্লিয়ার? সেই রিজিড বডি মেকানিক্স আবার দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। যদি বডিটা আমার স্থির থাকে, মানে যদি মোশন না হয়, তখন সেটা স্ট্যাটিক, স্ট্যাটিক মেকানিক্স। আর ডাইনামিক মেকানিক্স মানে কি, বডিটা মোশনে থাকবে, সেই মোশনে থাকার পর আমরা স্টাডি করবো, ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা পড়ে নিয়েছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, এই পার্টটা, ক্লিয়ার? আর ডাইনামিক আমরা যখন পড়বো তখন সেটা একটা মেকানিক্যাল সাবজেক্ট আছে, সেটা হচ্ছে টম, থিওরি অফ মেশিন। এটা মেকানিক্যালের সাবজেক্ট, থিওরি অফ মেশিন। আর এটা আমরা পড়েছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্যাটিক পার্টটা পড়ে নিয়েছি। ওকে, বাট আমরা এখন দেখব যে মেকানিক্সের আরেকটা পার্ট, সেটা হচ্ছে ডিফর্মেবল বডি মেকানিক্স। একটা হচ্ছে রিজিড বডি মেকানিক্স, একটা হচ্ছে ডিফর্মেবল বডি মেকানিক্স। এখানে কি, এখানে বডিটা রিজিড নয়, বডিটা ডিফর্মেবল, মানে ডিফরমেশন হবে, তার মধ্যে স্ট্রেস, স্ট্রেন, ডিফ্লেকশন, রোটেশন, সমস্ত রকম কিছু আমরা এখানে ক্যালকুলেশন করবো, ক্লিয়ার? তাহলে সেই সেই ব্রাঞ্চকে আমি আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড। একটা হচ্ছে সলিড, সলিড বডি মেকানিক্স, একটা হচ্ছে ফ্লুইড বডি মেকানিক্স। যখন আমরা ফ্লুইড পড়বো তখন সেটা ফ্লুইড মেকানিক্স পড়বো, ওয়াটার নিয়ে পড়বো, ওয়াটার, এয়ার, এসব নিয়ে পড়বো, ক্লিয়ার? বাট আমরা এখন যেটা পড়বো সেটা সলিড, যেটা এখন সলিড, সলিড বাট ডিফর্মেবল, ফ্লুইড বাট ডিফর্মেবল, ক্লিয়ার? তাহলে এই ডিফর্মেবল বডি আমার দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড। সলিড আবার দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যাটিক সলিড, স্ট্যাটিক সলিড সলিড, আর একটা হচ্ছে ডাইনামিক সলিড, ক্লিয়ার? স্ট্যাটিক সলিড মানে কি, মানে স্থির বাট ডিফর্মেবল, স্থির বাট ডিফর্মেবল। সলিড কি, স্ট্যাটিক বাট ডিফর্মেবল। সেই স্ট্যাটিক পার্টে আমরা পড়বো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, অথবা সলিড মেকানিক্স, অথবা মেকানিক্স অফ স্ট্রাকচার, অথবা মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। কতগুলো নাম দেখ স্ট্যাটিকের পার্ট, এইটা পড়বো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, অথবা আমরা বলতে পারি মেকানিক্স অফ সলিড, অথবা বলতে পারি মেকানিক্স অফ ডিফর্মেবল বডি, ক্লিয়ার? সেম সলিডটাকে আবার দুটো এভাবে ভাগ করতে পারবো, কোনো ডাইনামিক। ডাইনামিক মানে এখানে থেকে আমরা কি করবো, কাজ করবো, ভাইব্রেশন কাজ করবে, এটা আমাদের পার্ট নয়, এটা মেকানিক্যাল, এটাও মেকানিক্যালের পার্ট, ক্লিয়ার? মেকানিক্যাল স্টুডেন্টরা পড়বে এটা, ডাইনামিকটা। আমরা শুধুমাত্র স্ট্যাটিকের কাজ করবো, ক্লিয়ার? আমরা আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, নট ডাইনামিক। তাহলে আমরা এটা পড়বো, সেটা হচ্ছে এই পার্টটি পড়বো, ক্লিয়ার? এটা আমরা পড়বো আজকে, নতুন সাবজেক্ট কি, স্ট্যাটিক মেকানিক্স, স্ট্যাটিক মেকানিক্স, স্ট্যাটিক ডিফর্মেবল বডি মেকানিক্স, অথবা কি বলতে পারি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, অথবা বলতে পারি কি নাম, আর নাম আছে কি মেকানিক্স অফ সলিড, অথবা কি বলতে পারি মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। বল, এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো স্যার, ঠিক আছে। না স্যার। চলো, দেখ, এটা আমাদের সিলেবাস, এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো। প্রপার্টিস অফ মেটেরিয়ালস,
simple stress and strain and elastic constant, principal stresses and strain and theory of failure, shear force and bending moment, deflection of beam, bending stresses, shear stresses, torsion and circular shaft, thin cylindrical cell, spring, column, এগুলো সব স্ট্রেন মেটেরিয়ালের পার্ট। এগুলো সব স্ট্রেন মেটেরিয়ালের পার্ট এবং এই সাবজেক্টটা এত ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যাঁ, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ বল বা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ বল, সব জায়গাতে কিন্তু সাবজেক্ট ছাড়া কিন্তু ইন্টারভিউতে যাবি প্রথমেই কোশ্চেন জিজ্ঞাসা করবে, ড্র দ্য এসএফডি বিএমডি ফর দিস বিম, ড্র দ্য এসএফডি বিএমডি ফর দিস বিম। সিম্পল আমরা পড়বো কি, প্রত্যেকটা জিনিস আমরা কনসেপচুয়ালি পড়বো। আচ্ছা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং স্ট্রাকচার অ্যানালিসিসের মধ্যে পার্টটা মানে ডিফারেন্সটা কি? স্ট্রেংথ অফ মেটেরিয়ালের হায়ার ভার্সন হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের হায়ার ভার্সন হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস। ক্লিয়ার? আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা সমস্ত রকম কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার নিয়ে করবো, ডিটারমিনেন্ট। ক্লিয়ার? সেখানে আমাদের রিয়েকশন এবং ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো সমস্ত রকম কি প্রবলেমগুলো। মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা সমস্ত রকম সোর্সগুলোকে আমরা সলভ করতে পারবো ইজিলি। সেই সমস্ত রকম বডিগুলো, সেই সমস্ত রকম সিস্টেমগুলো আমরা পড়বো কোথায়? স্ট্রেংথ অফ মেটেরিয়ালে। বাট যখনই আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করা পসিবল হবে না, যখন মোর দেন 3 ইকুয়েশন চলে আসবে, মানে আননোন 3 চলে আসবে, তখন সেই ক্ষেত্রে মানে মোর নাম্বার অফ আননোন চলে আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল পয়েন্ট অফ ভিউতে আমরা কিন্তু সলভ করতে পারবো না প্রবলেমগুলো। তখন আমাদের লাগবে স্ট্রাকচার অ্যানালাইসিস। ক্লিয়ার? তাহলে অ্যানালিসিসের মধ্যে কিন্তু আমাদের পড়ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রাকচার অ্যানালিসিস, ক্লিয়ার, থিওরি মেশিন, এগুলো সমস্ত আমার কোথায় পড়ছে? অ্যানালিসিসের পার্ট। ডিজাইনের পার্ট কি? ডিজাইন কি করবো? যখন আমরা এগুলো পেয়ে গেলাম তখন আমরা নিয়ে এগুলো ডিজাইন করবো, সেকশন ডিফাইন করবো, সেফটি মেজার করবো, ঠিক আছে, ইকোনমি কতটা আছে সেটা মেজার করবো, সমস্ত রকম সার্ভিসিবিলিটি মেজার করবো, ডিউরেবিলিটি মেজার করবো, সমস্ত রকম ডিজাইনের পার্ট এগুলো। তাহলে আমরা মেন যেটা করবো অ্যানালিসিস, সে এসএফডি বিএমডি এগুলো বার করবো, স্লোপ, রিফ্লেকশন এগুলো বার করবো। এগুলো নিয়ে আমরা আসবো ডিজাইন পার্টে। তাহলে আমাদেরকে প্রথমে কি পড়তে হবে? স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়তে হবে এবং স্ট্রাকচার অ্যানালাইসিস পড়তে হবে। যখন ডিজাইন করবো তখন এইগুলো নিয়ে আমাদের ডিজাইন হবে, কারণ আমরা এখানে বার করে নিয়েছি প্রত্যেকটা সিস্টেমের, প্রত্যেকটা তোর অ্যাপ্লিকেশন আমরা কি বার করছি, এসএফডি বার করছি, বিএমডি বার করছি, স্ট্রেস স্ট্রেন সমস্ত রকম কিছু যেগুলো আমার লাগবে ডিজাইন করতে, সমস্ত রকমগুলো এখন শিখে নিচ্ছি আমরা। এরপরে ডিজাইন যখন করব তখন আমরা জাস্ট এগুলোর অ্যাপ্লিকেশন ওখানে অ্যাপ্লাই করবো, আমাদের বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করবো, তার জন্য আমার কীরকম সেকশন হবে, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করবো, তার জন্য কীরকম সেকশন হবে, টর্সন অ্যাপ্লাই করবো, রোটেশন অ্যাপ্লাই করবো, সমস্ত রকম কিছু ওখানে অ্যাপ্লাই করে নেবো, দিয়ে আমরা ডিজাইন করবো। কী কী ডিজাইন করবো না? আমাদের ডিজাইন করতে হবে সেকশন, ডিজাইন করতে হবে আমাদের সেফটি, যে সেফটি আমাদের আছে কিনা, ডিজাইন করতে হবে আমাদের ডিউরেবিলিটি, ক্লিয়ার, আমাদের ইকোনমি ডিজাইন করতে হবে, সমস্ত রকম কিছু ওখানে ডিজাইন করবো। বাট হ্যাঁ, ডিজাইন করতে গেলে যেগুলো লাগবে সেগুলো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং স্ট্রাকচার অ্যানালাইসিসে পড়বো। ক্লিয়ার? সিলেবাস নিয়ে কোনো ডাউট? কোনো কোয়েশ্চেন? No, sir. সাবজেক্ট শুরু করার আগে কোনো কোয়েশ্চেন? এটা ভাস্ট সিলেবাস, আমরা একটু সময় নিয়ে পড়বো, এটা প্রচুর সিলেবাস আছে এটা, ঠিক আছে। আমি চেষ্টা করবো মোটামুটি ধরে রাখ 30 থেকে 35 খানা ক্লাসের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো। এটা 30 থেকে 35টা ক্লাস লাগবে আমার, নট লেস দেন, এবার এর বেশি লাগতে পারে। প্রচুর সিলেবাস, এটা প্রচুর সিলেবাস, আমার ডিটেলসে পড়বো, কারণ এই সাবজেক্টটা যদি এবার পড়ে নিতে পারি, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সাবজেক্টে প্রবলেম, এই সাবজেক্টে সবাইকারই প্রবলেম থাকে, ভালো করে পড়ে না। দেখবি এখন একটা এমন ট্র্যাডিশন হয়ে গেছে, ধরা কেএমসি পরীক্ষায় বল, আর তুই এসএসসি জেই বল, আর আমাদের পিএসসি বল, মানে এটা প্রথম থেকেই চলে আসছিল ট্র্যাডিশন যে স্ট্রেংথ মেটেরিয়াল থেকে কোশ্চেন আসবে, এখন আর বেশি আসছে স্ট্রেংথ মেটেরিয়াল থেকে। যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছিস তারা দেখবি যে স্ট্রেংথ মেটেরিয়াল থেকে প্রচুর কোশ্চেন আসছে, এবং কোশ্চেনগুলো এমন আসছে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নয়, যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বা গুপ্তা মুখস্থ করে নিলাম, পাস করে গেলাম, ওই রকম কিন্তু কোশ্চেন নয়। কোশ্চেন আছে এরকম আসছে যে তোর প্রত্যেকটা কনসেপ্টুয়াল জিজ্ঞাসা করছে কোশ্চেনগুলো। তাই আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট যদি না কভার করি তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করা খুব মুশকিল হয়ে যাবে, ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যাবে। তার জন্য ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট, ইচ অ্যান্ড এভরি টপিক উইথ ডিটেলস, জিরো থেকে শুরু করবে। ক্লিয়ার? পুরো 100% ক্লিয়ারিটি, যেখানে যেখানে ডাউট থাকবে তারা জিজ্ঞাসা করবে যে হ্যাঁ স্যার ডাউট আছে, বলে দিন, বলে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চল তাহলে আমরা শুরু করবো। আমরা প্রথম ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিস অফ মেটেরিয়ালস। কারণ আমরা মেটেরিয়ালসের প্রপার্টি না জানলে আমরা স্ট্রেস স্ট্রেন এগুলো পড়তে পারবো না।
আমাদের জানতে হবে যে ম্যাটেরিয়ালসের কি প্রপার্টি হয় অ্যাকচুয়ালি। ওকে, তা দেখ ফার্স্ট আমরা দেখবো মেকানিক্যাল প্রপার্টিস আর ফিজিক্যাল প্রপার্টিস যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো। ক্লিয়ার? মেকানিক্যাল প্রপার্টিস ক্যান বি ডিসক্রাইব অ্যাজ দ্য বিহেভিয়ার অফ দ্য মেটেরিয়াল আন্ডার এক্সটার্নাল লোড। এক্সটার্নাল লোডের ফলে একটা মেটেরিয়াল, একটা বডি, সেই তার এক্সটার্নাল লোডের ফলে তার মধ্যে যে আমাদের কি বিহেভিয়ার থাকছে সেই বিহেভিয়ারগুলো আমরা পড়বো। দিস আর মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ মেটেরিয়াল ফ্রম দ্য ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ। আমি যখন ডিজাইন করব তখন এই জিনিসগুলো দেখে আমি ডিজাইন করবো, যে আমার মেটেরিয়ালটা আমার ইলাস্টিক কিনা, মেটেরিয়ালটা আমাদের স্ট্রেংথ আছে কিনা, মেটেরিয়ালের মধ্যে আমাদের ডাক্টিলিটি আছে কিনা, প্লাস্টিসিটি আছে কিনা, রেজিলেন্স কি, টাফনেস কি, সে এতগুলো আমাদের প্রচুর এন নাম্বার অফ মেকানিক্যাল প্রপার্টিস আছে। তার মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো। এর নাম্বার অফ আছে তোর মেকানিক্যাল প্রপার্টিস, সবগুলো পড়ার দরকার নাই, প্রচুর আছে। তা আমরা কি করব, আমরা প্রত্যেকটা মানে ম্যাটেরিয়ালের আমরা প্রপার্টি যাচাই করব এবং তার ডেফিনেশন দেখব, তার কি কি আমাদের মেকানিক্যাল প্রপার্টি আছে, এগুলো তার ডিজাইন করতে গেলে আমাদের কি কনসেপ্ট আমাদের লাগাতে হবে, তাই না? তুই সাপোজ একটা মেটেরিয়ালকে তুই চুজ করবি, একটা মেটেরিয়ালকে তুই ডিজাইন করছিস, ডিজাইন মানে কি তুই ইউজ করবি এজ এ স্ট্রাকচারাল মেটেরিয়াল, অ্যাজ এ স্ট্রাকচারাল মেটেরিয়াল তুই ইউজ করবি। তা তোকে জানতে হবে না যে ওই মেটেরিয়ালের মধ্যে আমার স্ট্রেন আছে কিনা, জানতে হবে না ইলাস্টিক কিনা মেটেরিয়ালটা আমার, প্লাস্টিক কিনা, জানতে হবে কিনা ডাক্টিলিটি আছে কিনা বা কতটা আছে ডাক্টিলিটি, জানতে হবে না আমাদের ওটার মধ্যে আমাদের টাফনেস আছে কিনা, হার্ডনেস কতটা আছে। হ্যাঁ, এইগুলো সমস্ত রকম কিন্তু মেকানিক্যাল প্রপার্টি, এবং একটা একটা করে ধরবো এবং ডিসকাস করবো। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা দেখবো যে স্ট্রেংথ কি। স্ট্রেংথ কি না, স্ট্রেংথ হচ্ছে এটা আমার যখন এখন একটা বডির উপরে, যখন সাপোজ ধর একটা বডির উপরে, এটা সাপোজ একটা বডি, এই বডির উপরে যখন কোনো লোড অ্যাপ্লাই হবে বা কোনো এরকমভাবে লোড অ্যাপ্লাই হয়েছে, সাপোজ ধর এরকমভাবে লোড অ্যাপ্লাই হয়েছে, সেই লোড অ্যাপ্লাই হওয়ার পরে লোডটার আমি এত পরিমাণে লোডটা দেবো যে লোডটা পুরো মেটেরিয়ালটা বিয়ার করতে পারছে উইদাউট ফেলিওর, উইদাউট ব্রেকিং, উইদাউট ফ্র্যাকচার। ক্লিয়ার? বাট সেই লোডটার জন্য যখন মেটেরিয়ালে যখন সহ্য করে না, সহ্য ক্ষমতা, ঠিক আছে, তখন সেটা বলা হচ্ছে তার স্ট্রেংথ বা লোড ক্যারিং ক্যাপাসিটি, তার স্ট্রেংথ। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি যে স্ট্রেংথ অফ এ মেটেরিয়াল is its ability to resist the action of an external force without breaking. ক্লিয়ার? তাহলে আমি এত পরিমাণ লোড দিচ্ছি, সাপোজ আমি 10 দিলাম, সহ্য করে নিল, কোনো প্রবলেম নেই, উইদাউট ফেল, পুরো সেফলি নিয়ে নিল 10 ইউনিট, সাপোজ আমি দিলাম 20 ইউনিট দিলাম, তারপর নিয়ে নিল। বাট তুই যখন 30 ইউনিট দিচ্ছি তখন ব্রেক করে গেছে, তাহলে আমি কি বলতে পারি যে এর স্ট্রেন হচ্ছে 30, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 30 ইউনিট, কত সেটা কিলোমিটার, কত সেটা আমার কিলোমিটার বা মিটার স্কোয়ার, বাট আমি দিলাম 30 ইউনিট। ক্লিয়ার? আমি সেটা বলতে পারি ফোর্সে বলতে পারি, সেটা বলতে পারি স্ট্রেসে বলতে পারি, সেটা বলতে পারি প্রেসারে বলতে পারি, ডাজন্ট ম্যাটার। বাট আমি বলছি যে এমন আমি একটা লোড দিয়েছি বা এমন আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি যার ফলে বডিটা ব্রেক করে গেল, ফেল করে গেল, হ্যাঁ, এক্সেসিভ ডিফর্মেশন হয়ে গেল, তখন সেটা বলবো সেই বডিটার স্ট্রেংথ। আপ টু দিস ক্লিয়ার? স্ট্রেংথ কোনো ডাউট আছে? স্যার মানে ওই ব্রেক পয়েন্টটা যেটা হচ্ছে সেটাই তার স্ট্রেংথ, না তার আগের তার আগে পর্যন্ত ব্রেক হয়ে গেল সেটা আমার স্ট্রেংথ থাকছে না, সেটা ফেল করে গেল, তো তার আগে পর্যন্ত যে লোডের আগে আমাদের ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে, সেই লোডের আগে পর্যন্ত, মানে যতটা পর্যন্ত সে লোড নিতে পারছে আলটিমেটলি। ক্লিয়ার? সেটাই হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, দ্য স্ট্রেংথ সেফলি উইদাউট ব্রেকিং। ক্লিয়ার? ওকে, এবারে দেখবো ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি জিনিস? সাপোজ ধর এটা কোনো একটা মেটেরিয়াল, এরকম লম্বা মেটেরিয়াল আছে, এবার কি করা হয়েছে, এটা সাপোজ ফিক্সড, আমি ফিক্সড, এরকম করে তুই লোড অ্যাপ্লাই করেছিস, সাপোজ এরকম করে লোড অ্যাপ্লাই করা হয়েছে, সাপোজ পি ইউনিট লোড অ্যাপ্লাই করা হয়েছে। এবার দেখা গেছে এই লোডটা অ্যাপ্লাই করার পরে মেটেরিয়ালটা কি করেছে, ফেল না করে এরকম করে বেড়ে গেছে, স্ট্রেচ এরকম করে হয়ে গেছে, বেড়ে গেছে। ক্লিয়ার? যখনই তুই লোডটা কি করে দিয়েছিস, আনলোড মানে রিলিজ করে দিয়েছিস, মানে লোড আর কি দিচ্ছিস না তুই, তখন কি করেছে মেটেরিয়াল যেরকম ছিল সেম অবস্থায় ফিরে চলে এসছে। আবার বলছি, এরকম একটা বডি ছিল, সেই বডিটাকে তুই এরকম করে লোড অ্যাপ্লাই করেছিস, লোড অ্যাপ্লাই করার পরে বডিটা এরকম করে যে এরকম এত বেড়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে। যখনই তুই রিলিজ করে দিয়েছিস, মানে ছেড়ে দিয়েছিস, যখন তুই আনলোড করে দিয়েছিস, তখন ওই বডিটা আবার নিয়ে জায়গায় ফিরে এসছে। মেটেরিয়াল এই প্রপার্টিটাকে বলা হবে তার ইলাস্টিক প্রপার্টি। মেটেরিয়ালের এই প্রপার্টিটাকে বলা হবে কি, তার ইলাস্টিক প্রপার্টি। কার জন্য এরকম হলো, তার ইলাস্টিক প্রপার্টির জন্য এরকম হলো। ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, এবার আমরা দেখবো তার প্লাস্টিসিটি কি জিনিস।
মেটেরিয়ালের প্লাস্টিসিটি কি জিনিস, প্লাস্টিসিটি। সাপোজ ধর লোডটা অ্যাপ্লাই করেছিস, লোডটা অ্যাপ্লাই করার পরে সাপোজ এক্সাম্পল নিচ্ছি আমি একটা, সাপোজ লোড অ্যাপ্লাই করেছিস, লোড অ্যাপ্লাই করার পরে দেখা গেলো যে আমার এরকম ভাবে ডিফরমেশন হয়েছে, এতটা বেড়েছে। বাট তুই যখন লোডটা যখন রিলিজ করে দিয়েছিস, ছেড়ে দিয়েছিস, যখন তুই লোডটা যখন ছেড়ে দিয়েছিস, তখন 100% কি রিকভারি হয়নি, 100% এই জায়গায় ফিরে আসতে পারেনি। দেখা গেল যে এতটা আমার ফিরে এসছে, কতটা, এতটা, এতটা ফিরে এসছে, যতটা এতটা হয়েছিল। বাট অতটা কিন্তু রিকভারি হয়নি, যতটা আমার ছিল ততটা আমার রিকভারি হয়নি। কিছু মেটেরিয়ালের কোনো প্রপার্টির জন্য, মেটেরিয়ালসের কোনো প্রপার্টির জন্য কি হয়েছে, লোডটা যখন আমি রিলিজ করে দিয়েছি তখন এতটা আমার কি ডিফরমেশন হয়ে গেছে, এতটা আমার পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে, এতটা। তো যে প্রপার্টির জন্য মেটেরিয়ালটা নিজের অবস্থায় ফিরে আসতে পারেনি বা ডিফরমেশন পার্মানেন্টলি রয়ে গেছে, মেটেরিয়ালের সেই প্রপার্টিটা বলা হবে প্লাস্টিক প্রপার্টি। মেটেরিয়ালের সেই প্রপার্টিটা বলা হবে প্লাস্টিক প্রপার্টি। তাহলে এখানে ইলাস্টিক তো অবশ্যই ছিল, ইলাস্টিক অবশ্যই ছিল, বাট তার মানে ইলাস্টিকের সঙ্গে সঙ্গে প্লাস্টিক প্রপার্টিও ছিল। 100% ইলাস্টিক হয়, 100% প্লাস্টিক হয়, এবং ইলাস্টিক এবং প্লাস্টিক মেটেরিয়াল হয়। ম্যাক্সিমাম 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 বডি বা ম্যাক্সিমাম মেটেরিয়াল ইলাস্টো প্লাস্টিক, মানে ইলাস্টিসিটিও আছে এবং প্লাস্টিসিটিও আছে। কিছু সার্টেন কিছু লোড অ্যাপ্লাই করার পরে সেটা ইলাস্টিক প্রপার্টি, ইলাস্টিক আমার কি বিহেভ করবে, আর কিছু লোডটা যখন বাড়িয়ে দিবি তখন সেটা আমার প্লাস্টিক এবং ইলাস্টিক বিহেভ করবে। আবার কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো পুরো 100% ইলাস্টিক বিহেভ করবে, কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো 100% প্লাস্টিক বিহেভ করবে। আচ্ছা এবার তো আমার এক্সাম্পল দে, এগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এবার এক্সাম্পল দে, যে সাপোজ ধর আমি তোকে যদি বলি যে ইলাস্টিসিটি মানে কি, যে আমার নিজের অবস্থায় ফিরে আসার টেন্ডেন্সি। ক্লিয়ার? এবার সাপোজ ধর আমি যদি বলি যে একটা কি রড, একটা রড বা লোহা, ঠিক আছে, এবং আমি যদি বলি একটা ইলাস্টিক মেটেরিয়াল, যেমন সাপোজ তুই রাবার, ওকে, রাবার এবং লোহা, কার ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি, কে বলতে পারবি? রাবার এবং লোহা, ঠিক আছে, রড, কার ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি, ইলাস্টিক প্রপার্টি? ভালো করে ভাববি, আমি কোশ্চেন কিন্তু এমনি এমনি জিজ্ঞেস করিনি, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে। ভেবে বল যে কার মধ্যে ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি, কি ইলাস্টিক মেটেরিয়াল, কি ইলাস্টিক মেটেরিয়াল বল। আমার কথা শুনতে পাচ্ছিস? না বুঝতে মানে শুনতে পেলে বলবি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেতে যে শুনতে পাচ্ছি না স্যার। দেখ, তাহলে ইলাস্টিসিটি বুঝতে পারছিস, কোনো প্রবলেম নেই তো ইলাস্টিসিটিতে, এটা কোনো প্রবলেম নেই তো? না স্যার। ঠিক আছে, এবার দেখবো প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কি, সাপোজ ধর একটা বডি, এই বডিটা লোড অ্যাপ্লাই করেছিস, লোড অ্যাপ্লাই করার পর ডিফরমেশন হয়েছে, সাপোজ ডিফরমেশন হয়েছে, এখানে সাপোজ লোড অ্যাপ্লাই করেছিস, ডিফরমেশন হয়েছে, এরপর ডিফরমেশন হওয়ার পরে, হ্যাঁ বল, বল কি বলছিস? বলছিল যে শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার, দেখ, আমরা তো শুনতে পাচ্ছি। সাপোজ ধর এটা একটা লোড, এই লোডটা একটা বডির মধ্যে, ভালো করে মন দিয়ে শুনবি, প্রথমে একটু থিওরি আছে, তারপরে কনসেপ্চুয়ালি আমরা সমস্ত জিনিস হলো, কারণ এগুলো কিন্তু দরকার, কিন্তু এখান থেকেও কিন্তু কোশ্চেন এসছে অলরেডি। আমি একটা বডি, সেই বডির মধ্যে আমি লোড অ্যাপ্লাই করেছি, সাপোজ এদিকে আমি লোড অ্যাপ্লাই করেছি পি এবং লোড অ্যাপ্লাই করেছি পি। এবার এই লোড অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে,
বডিটা স্ট্রেচড হয়েছে, বডিটা কি হয়েছে, স্ট্রেচ হয়েছে, মানে কি লেন্থে বেড়েছে, ঠিক আছে। সেই লেন্থে বাড়ার ফলে যখন তুই বডিটার মধ্যে আবার কি লোড যখন তুই রিলিজ করে দিয়েছিস, মানে লোড যখন কি তুই আনলোড করে দিয়েছিস, যখন তুই লোড কি অ্যাপ্লাই করছিস না, তখন বডিটা নিজের জায়গায় ফিরে আসবে। সেই প্রপার্টিটা কি বললাম, ইলাস্টিসিটি। বাট দেখা গেল 100% বডিটা নিজের জায়গায় ফিরে আসতে পারেনি, 100% বডিটা নিজের জায়গায় ফিরে আসতে পারেনি, বাট তার যে সেভ ছিল 100% গেন করেনি, কিছু পরিমাণ পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে। সেই সিস্টেমটাকে বা সেই প্রপার্টিটাকে, মেটেরিয়ালের সেই প্রপার্টিটাকে বলা হবে প্লাস্টিক প্রপার্টি। কি বলা হবে, কি বডি বলা হবে, প্লাস্টিক প্রপার্টি। এই যে সাপোজ ধরে পি লোড অ্যাপ্লাই করা হয়েছিল, পি লোড অ্যাপ্লাই করার ফলে আমার এতটা পর্যন্ত ডিফরমেশন হয়েছিল, যখনই তুই লোডে রিলিজ করে দিয়েছিস আমার কিছু কিছু ডিফরমেশন রয়ে গেছে, মানে এটা রয়ে গেছে, এই যেটা এটা রয়ে গেছে, আর এটা ফিরে আসতে পারেনি, ডেল্টা রয়ে গেছে, ডেল্টা। এটা কার কি জন্য হলো, রইলো মেটেরিয়ালের কি প্রপার্টির জন্য, প্লাস্টিক প্রপার্টির জন্য। ক্লিয়ার না, ক্লিয়ার নয়, মেটেরিয়ালের প্লাস্টিক প্রপার্টির জন্য এটা আমার রয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার তোরা বল, আমি তোকে যদি জিজ্ঞেস করি যে আমি যদি রড এবং সাপোজ ধর রাবার, একটা লোহার রড এবং রাবার, কার ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি, ভালো করে ভাববি বলবি, বল কার ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি, বল কার ইলাস্টিসিটি সবচেয়ে বেশি, কোন মেটেরিয়ালের ইলাস্টিসিটি সবচেয়ে বেশি, সবাই সবাই বলবি। এক্স্যাক্টলি রড, রাবারের নয়। ক্লিয়ার? রাবারের নয় কেন, কারণ আমার রডটা তো ডিফর্মেশন হতেই দেবে না, প্রথম কথা হচ্ছে ডিফর্মেশন হতেই দেবে না, ডিফর্মেশন হতে গেলে প্রচুর পরিমাণে আমার লোড দরকার, আর সেই লোডটাতে রাবারটা আমার কি ওর মানে কি বলবো, মানে হাফ তার হাফেরও অনেক কমে আমার ডিফর্মেশন হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, যে রডটা যেহেতু মানে আমাদের ডিফর্মেশন হতেই দিচ্ছে না, হিউজ পরিমাণ লোড লাগছে, তার জন্য রডের ইলাস্টিক প্রপার্টি সবচেয়ে বেশি অ্যাজ কম্পেয়ার টু রাবার। ওকে, এটা কিন্তু কোশ্চেন, তোদের এমসিকিউ কোশ্চেন কিন্তু এসেছিল অলরেডি, কোশ্চেন কিন্তু এটা। তাহলে স্ট্রেংথ, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো ডাক্টিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ডাক্টিলিটি। ডাক্টিলিটি কি জিনিস, সাপোজ ধর একটা মেটেরিয়াল, এই মেটেরিয়ালটাকে সাপোজ ধর এটা একটা মেটেরিয়াল, এই মেটেরিয়ালে এখানে লোড অ্যাপ্লাই করা হয়েছে, লোড অ্যাপ্লাই করা হয়েছে, সাপোজ এটা পি লোড অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এরপরে এই লোডটা অ্যাপ্লাই করার পরে এর যে প্রপার্টি, মেটেরিয়াল এমন একটা প্রপার্টি থাকবে, সেই প্রপার্টির জন্য লোড অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে না, এটা একটা তারে এরকম করে তুই স্টেজ করতে পারবি, ওয়ারে, এরকম একটা ওয়ারে তুই স্টেজ করতে পারবি। ডাক্টিলিটি হচ্ছে সেই প্রপার্টি, যে প্রপার্টির জন্য ওই মেটেরিয়ালটাকে তুই একটা ওয়্যার, ঠিক আছে, একটা স্মল ওয়্যারে, স্মল ডায়ামিটারে তুই কি করতে পারবি, তৈরি করতে পারবি টেনে লোড অ্যাপ্লাই করার পরে। তো ওই প্রপার্টিটাকে বলা হবে তার ডাক্টিলিটি প্রপার্টি। কি বলে বুঝতে পারছিস তো, যে তুই এত পরিমাণ লোড অ্যাপ্লাই করলি, সেই লোড অ্যাপ্লাই করার পরে মেটেরিয়ালটা আমার ফেল না করে, ব্রেক না করে একটা তারে কনভার্ট হয়ে গেল, তার ওয়ারে স্মল ডায়ামিটার কনভার্ট হয়ে গেল, মেটেরিয়াল ওই প্রপার্টিটা বলা হবে কি, তার ডাক্টিলিটি প্রপার্টি। বল ডাউট হচ্ছে কিনা বল। আমি বলছি সাপোজ ধর এটা কোনো বডি, এই যে এটা বডি ছিল, এই বডি তুই অ্যাপ্লাই করেছিস লোড, এবং লোডটা অ্যাপ্লাই করার পর তুই লোড যখন বাড়াচ্ছিস, তখন এখানে ক্র্যাক না এসে, এটা না এখানে ফ্র্যাকচার না এসে, এখানে ক্র্যাক না এসে কি করেছে, এই বডিটা কি ডিফর্মেশন শুরু করছে, ডিফর্ম হচ্ছে, প্রচুর ডিফর্ম হচ্ছে, ঠিক আছে। এবং ডিফর্ম যখন হচ্ছে ভালো করে শুনবি, ডিফর্ম যখন হচ্ছে তখন তার সঙ্গে সঙ্গে আমার কি, আমার লেন্থে বাড়ছে, এবং তার যে উইথ সেইটা কমছে, হ্যাঁ কি না, যখন ডিফর্ম হচ্ছে তখন লেন্থে বাড়ছে আর কি উইথে কমছে আমার, বাট লোডটা তুই এখনো বাড়াচ্ছিস, বাট ফেল না করে কি করছে, এটা আস্তে আস্তে এমন একটা আমার স্মল ডায়ামিটারে পরিণত হয়ে গেছে, তার ওয়্যার হয়ে গেছে। ক্লিয়ার? মানে একটা মেটেরিয়ালকে তুই লোড অ্যাপ্লাই করে তুই একটা ওয়্যারে কন্ট্রোল করতে পারবি উইদাউট ফ্র্যাকচার, উইদাউট ফেলিওর। মেটেরিয়ালের সেই প্রপার্টিটাকে বলা হবে কি, ডাক্টিলিটি প্রপার্টি। সেটা বলা হবে তার ডাক্টিলিটি, মানে ফেল করছে না, ফ্র্যাকচার হচ্ছে না, সেটা বলে ডাক্টিলিটি প্রপার্টি। হ্যাঁ কি না বল, বুঝতে পেরেছিস না বল, বল।
ভঙ্গন নাই, তুই এটা ভুল বলছিস, ওয়েট করে আমি বলে দিচ্ছি। ডাক্তারি বুঝতে পেরেছিস? এনি ডাউট? এনি ডাউট? চল এরপরে দেখবো অর্ণবের কোশ্চেন অ্যান্সার। সেটা দেখবো ব্রিটিলনেস। ব্রিটিলনেস ভালো করে শুনবি, ঠিক উল্টাটি। যেটা ছিল ডাকলিটি, ঠিক উল্টাটি। লোড অ্যাপ্লাই করছিস, এখানে লোড অ্যাপ্লাই করেছিস, আমার বেশি পরিমাণ ডিফরমেশন না হয়ে কি হয়েছে, এটা সাপোজ একটা বডি, লোড অ্যাপ্লাই করেছিস এখানে, সে হোক টেনসাইল হোক কম্প্রেস যাই হোক, ঠিক আছে। লোড অ্যাপ্লাই করার পরে কি বেশি বেশি তো লোড অ্যাপ্লাই করতে হয়নি, সামান্য পরিমাণ লোডে কি হয়েছে, বা একটা সার্টেন পরিমাণ লোডে কি হয়েছে, মানে লোড নিচ্ছে, মানে লোড তো অবশ্যই নেবে, ঠিক আছে, লোড লোড নিচ্ছে, লোড নিতে 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 P1 P2 P4 এরকম বাড়াচ্ছিস পি এর ভ্যালু, ডিফরমেশন না হয়ে বা স্মল ডিফরমেশন হয়েও, বেশি ডিফরমেশন হয়নি, কি বলে সঙ্গে সঙ্গে এটা ব্রেক করে গেল, এটা ব্রেক করে গেল, ক্র্যাক করে গেল, মানে সঙ্গে ছিঁড়ে গেল, দুই 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 দুভাগ হয়ে গেল, ঠিক আছে। এটা এখানে সাপোজ অর্ণব টানছে এটাতে, আর এখানে সাপোজ আমাদের দেবস্মিতা টানছে, দেবস্মিতা দুই টানছে, সেম সেম লোড অ্যাপ্লাই করেছে দুজন, আমি ধরে নিলাম যে আইডিয়াল কন্ডিশন, সেম লোড অ্যাপ্লাই করেছে, এদিকে অর্ধেকটা চলে গেলো অর্ণবের কাছে, অর্ধেকটা চলে গেলো দেবস্মিতার কাছে, তাহলে সেই মেটেরিয়ালটা বলা হবে বা সে তার প্রপার্টি বলা হবে কি, ব্রিটিলনেস প্রপার্টি বা ব্রিটিল প্রপার্টি। ক্লিয়ার? অর্ণব বুঝতে পেরেছিস? তারপরে ডাক্তারিটা ব্রিটিলনেস, ব্রিটিলনেস কি জিনিস? সিদ্ধার্থ, যদি সাপোজ তোর লোড অ্যাপ্লাই করিস, লোড অ্যাপ্লাই করার ফলে সেম লোড, এইদিকে আমি সেম লোড অ্যাপ্লাই করেছি, এদিকে সেম লোড অ্যাপ্লাই করেছি, ডিফরমেশন না হয়ে, ডিফরমেশন না হয় মানে কি, এরকম করে না বেড়ে, এরকম করে না বেড়ে কি হয়েছে, স্মল পরিমাণ ডিফরমেশন হয়েছে, স্মল অ্যামাউন্ট ডিফরমেশন, সাপোজ এতটা ডিফরমেশন হয়েছে, ঠিক আছে, নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু লোড, অ্যাজ কম্পেয়ার টু লোড, সেখানে আমাদের ডাক্তারি যেরকম ভাবে ডিফরমেশন হচ্ছিল, মানে ডাক্তারি মেটেরিয়ালের ক্ষেত্রে, ডাক্তারি মেটেরিয়ালের ক্ষেত্রে, বাট সেখানে ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, অতটা আমার ডিফরমেশন হবে না, ডিফরমেশন হবে, স্মল অ্যামাউন্ট হবে, সেটা নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু লোড, লোড প্রচুর লোড, বাট ডিফর্ম হয়নি বডিটা আমার, বাট কি হচ্ছে, সার্টেন একটা লোডে এসে কি হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে, ব্রেক করে গেছে, ছিঁড়ে গেছে, তো সেটাই বলবো কি, ব্রিটিলনেস, ব্রিটিল প্রপার্টি। হ্যাঁ কি না? ঠিক উল্টোটা, কার উল্টোটা, ডাক্তারির উল্টোটা, অপোজিট, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? ডাউট আছে কোনো? বরে ওকে, এরপরে আমি পড়বো মেলেবিলিটি। ভালো করে শুনুন, মেলেবিলিটি কি জিনিস। সাপোজ এটা একটা লোহার বল, লোহার বল স্ফিয়ার, ঠিক আছে, লোহার বল স্ফিয়ার আমি বললাম, হ্যাঁ, এটাকে কোন একটা তুই ইনস্ট্রুমেন্ট দিয়ে কি করছিস, এটাকে এরকম করে পিটাচ্ছিস, বা হ্যামারিং হতে পারে, বা ইম্প্যাক্ট হতে পারে, বা রোলিং হতে পারে, রোলিং মানে এরকম করে, রোলিং মানে কি নিশ্চয়ই বুঝেছিস, রোলিং মানে কি, সবাই নিশ্চয়ই জানিস রোলিং। আচ্ছা সবাই বল, সবার ঘরে রোলিং নিয়ে একটা এক্সাম্পল দে, যে রোলিং রোলিং করে কোন একটা মেটেরিয়াল কিছু করা যায়, বল। রুটি বেলা, রুটি বেলা, তো সেরকম যদি ওরকম রোলিং করিস বা এরকম করে হাতুড়িতে ঠুকিস, এই প্রপার্টির জন্য, মেলেবিলিটির জন্য সেই বডিটা বা ম্যাটেরিয়ালটা কি হবে, একটা প্লেটে কনভার্ট হয়ে যাবে, প্লেটে একটা থিন প্লেটে আমার কনভার্ট হয়ে যাবে, তখন উইদাউট র্যাপচার মাইন্ড ইট, উইদাউট র্যাপচার, তো সেই প্রপার্টিটা বলা হবে মেলেবিলিটি। তাহলে ব্রিটলনেস কি, তারে কনভার্ট হচ্ছে, তারে ওয়ারে কনভার্ট হচ্ছে, স্মল ডায়ামিটার ওয়ারে আমার কি হচ্ছে, চলে আসছে, কনভার্ট হয়ে যাচ্ছে। মেলেবিলিটি কি জিনিস, এখানে আমার তার হচ্ছে না, বাট তুই যদি কি রোলিং লোড অ্যাপ্লাই করিস, অথবা তুই কি করছিস, তুই ব্রিটেন লোড অ্যাপ্লাই করছিস, মানে কি ইম্প্যাক্ট লোড অ্যাপ্লাই করেছিস, এই সেই লোডের জন্য ওই মেটেরিয়ালটা কি হচ্ছে, একটা আমার থিন প্লেটে কনভার্ট হয়ে যাচ্ছে, প্লেটে থিন সিট, সেই প্রপার্টির জন্য, কার প্রপার্টির জন্য, মেলেবিলিটির জন্য, তখন সেটা বলা হবে তার মেলেবিলিটি প্রপার্টি। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বরে ওকে, চল নেক্সট পড়বো রেজিলেন্স। ভালো করে মন দিয়ে শুনবি, এটারই একটা নাম হচ্ছে স্ট্রেন এনার্জি। এবার এটা পড়বো রেজিলেন্সটা কি জিনিস, দেখ ভালো করে শুনবি। সাপোজ ধর এটা যদি আমি স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম ধরি, এটা আমি বলবো, ডিসকাস করবো, ডিটেলসে ডিসকাস করবো, কোনো চাপ নেই। এটা সাপোজ স্ট্রেন, এটা সাপোজ স্ট্রেস, আমি স্ট্রেস এবং স্ট্রেন আমি ডায়াগ্রাম ড্র করছি, ঠিক আছে, এবং ডায়াগ্রাম ড্র করার পর দেখা গেলো যে আমার এই হোয়াইট কালারের যে লাইনটা, সেটা হচ্ছে ডায়াগ্রাম, স্ট্রেন ডায়াগ্রাম। সেই স্ট্রেন ডায়াগ্রামে এটা আমার ইলাস্টিক পয়েন্ট, এটা হচ্ছে ইলাস্টিক পয়েন্ট, এটা হচ্ছে ইলাস্টিক পয়েন্ট। সেই ইলাস্টিক পয়েন্টে মানে কি, ইলাস্টিক পয়েন্ট মানে কি, আমি সব সমস্ত রকম বলবো, তাও বলে দিচ্ছি, যে লোড অ্যাপ্লাই করার ফলে
বডিটা আমার যে পাত দিয়ে ইলাস্টিক লোড পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে, বডিটাতে লোড অ্যাপ্লাই করে যে পাত দিয়ে বা যে লাইন দিয়ে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে ইলাস্টিক লাইন, যে লাইন দিয়ে আমার ওই পয়েন্টে পৌঁছেছে ইলাস্টিক পয়েন্টে, লোড যদি তুই রিলিজ করে দিস, সেই পয়েন্ট দিয়ে বা সেই লাইন দিয়ে সেই পাত দিয়ে সেম পাত দিয়ে আবার বডিটা নিজের জায়গায় ফিরে আসবে। ক্লিয়ার? ওই পয়েন্টটাকে বলা হবে তার ইলাস্টিক পয়েন্ট, এটা বলা হবে ইলাস্টিক পয়েন্ট। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ কি না? এবং আমরা এখানে কি বলতে পারি যে ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত তুই যখন লোড অ্যাপ্লাই করে দিয়েছিস, সেই লোড অ্যাপ্লাই করার জন্য কার জন্য বইটা আমার নিচে জায়গায় ফিরে এলো তার রেজিলিয়েন্সের জন্য, এনার্জির জন্য। একটা এনার্জি এখানে অ্যাবজর্ব হয়েছিল, এনার্জি এখানে কি ডেভেলপ হয়েছিল, সেই এনার্জিটা কি, নাথিং বাট রেজিলিয়েন্স। সেই এনার্জির জন্য, যে এনার্জির জন্য আমার ফিরে এলো সেটা তার রেজিলিয়েন্স। ক্লিয়ার? সেই এনার্জিটা আমি কি করে ডিফাইন করবো? সেই এনার্জি ডিফাইন করবো মডুলাস অফ রেজিলিয়েন্স দিয়ে। কি করে না, এই পয়েন্ট পর্যন্ত, এই যে পয়েন্ট পর্যন্ত, যে পয়েন্ট আমি ড্র করেছি এখান পর্যন্ত, এই পয়েন্ট থেকে আমার যে স্টেস্টেন ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের যে এরিয়াটা আমার, হ্যাঁ, যে এরিয়া আমার তৈরি হয়েছে ডায়াগ্রামে, সেই এরিয়াটাকে বলা হবে মডুলাস অফ র্যাপচার বা মডুলাস অফ র্যাপচার না, মডুলাস অফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স। ক্লিয়ার হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবারে তোরা বল, আমায় বল, যে যার মডুলাস অফ রেজিলিয়েন্স বেশি হবে সেটা কি কি তৈরি করতে তো সুবিধা হবে? যার মডুলাস অফ রেজিলিয়েন্স মানে এরিয়া যার বেশি হবে, সেটা তোর কি মানে কি এমন কোনো তুই তৈরি করবি যেটা তো সুবিধা হবে? যেমন স্প্রিং, যে স্প্রিং যখন তুই মেটেরিয়াল চুজ করবি, ভালো করে শুনবি, সাপোজ তুই স্প্রিং তৈরি করছিস, বাট তুই কোন মেটেরিয়াল চুজ করবি যেটা স্প্রিং তৈরি করতে ভালো ভালো হবে? কোনটা না, যে মেটেরিয়ালের আমার রেজিলিয়েন্স বেশি, যে মেটেরিয়াল আমার ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত প্রচুর পরিমাণে কি এনার্জি নিতে পারবে, সেই মেটেরিয়াল তুই ইউজ করবি কি করতে না, স্প্রিং তৈরি করতে। এবারে কনসেপ্ট বল, আমি ঠিক বললাম না ভুল বললাম? কনসেপচুয়ালি ভাব। আপ টু দিস ক্লিয়ার? ইন আউট? স্যার রেজিলিয়েন্সটা স্যার আরেকবার একটু বলে দিন। সাপোজ স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস। সেই স্ট্রেস এবং স্ট্রেন যখন আমার ডায়াগ্রাম ড্র করবো, এটা আমি বলবো, সমস্ত রকম কিছু বলবো, বাট আপাতত রেজিলিয়েন্স হয়ে যাবে, আমি তো সিম্পল করে বললাম যে এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। সেই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত, আপ টু ইলাস্টিক পয়েন্ট, কিন্তু মাইন্ড ইট, রেজিলিয়েন্স মিন্স ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত। সেই ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত আমার যে মেটেরিয়ালে যে এনার্জি তৈরি হয়েছে, যে এনার্জি আমাদের অ্যাবজর্ব করেছে, ঠিক আছে, সেই এনার্জিটা আমার বলা হবে রেজিলিয়েন্স। এই এনার্জির জন্য মেটেরিয়ালে কি এদিক নিচের জায়গায় ফিরে আসে, এনার্জি এখানে স্টোর হয়ে গেছে, ঠিক আছে, ভালো করে শুনবি। আচ্ছা, এটা বলতো, তোরা কি এটা কেউ দেখেছিস? আসার সবাই দেখবে এটা, কি দেখেছিস কেউ? হ্যাঁ স্যার। এটা বিভিন্ন রকম লোকাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম বলে, ঠিক আছে। আমি দেখেছি কোথায়, হ্যাঁ স্যার। আমি দেখেছি ওই আমাদের যে একটা গেম ছিল না, কি গেমটার নাম রে? আরে বল রে, এরকম করে ছুড়ে সেই, হ্যাঁ, অ্যাংরি বার্ড। সেই অ্যাংরি বার্ডে এরকম করে ছুড়া হতো, এরকম করে ছুড়ে দিলে এরকম করতে প্রচুর টানতাম, এরকম করে টেনে দিয়ে ছেড়ে দিতাম, ঠিক আছে। তাহলে আমি একটা পয়েন্ট পর্যন্ত কি আমি টানতে পারবো, সেই টানতে পারবো না, টানতে পারবো অনেক অনেক দূর পর্যন্ত। বাট সাপোজ ধর আমি কার জন্য আমার গেল, কার জন্য এখান থেকে এটা এটা ছুড়ে গেলে গেল, রেজিলিয়েন্সের জন্য। সে এনার্জি পেয়েছিল, সেখানে এনার্জি পেয়েছিল, সেই এনার্জিটা এখানে, এনার্জি কোথায় কারণ হলো, স্পিডে কারণ হলো, স্পিডে, ঠিক আছে। এই এই এনার্জিটা এখানে দিয়ে দিল, ক্লিয়ার? সেই এনার্জিটা বলা হবে তার রেজিলিয়েন্স। কতটা পর্যন্ত ইলাস্টিক লিমিট পর্যন্ত। এবং সেই ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত যে আমার এরিয়াটা, সেই এরিয়াটা বলে মডুলাস অফ রেজিলিয়েন্স। আমার এগুলো সমস্ত রকম ডিটেলসে পড়বো, কোনো চাপ না, এগুলো সমস্ত জিনিস এখন ইন্ট্রোডাকশন চলছে। বল, এনি ডাউট সিদ্ধার্থ? না স্যার। বাকিদের কোনো ডাউট? না স্যার। তাহির, প্রীতম, ঠিক আছে। বুঝতে পারছিস তো? বেসিক থেকে চলছে তো, জিরো থেকে চলছে তো, কোনো ডাউট নেই তো? তো স্যার ঠিক আছে, দেখ, এবার আমরা সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়বো, কারণ এগুলো কনসেপ্টগুলো না জানলে আমরা স্ট্রেন্থ মেটেরিয়ালে ঢুকতে পারবো না। ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। মাইকগুলো অফ করে দে, সবাই মাইকগুলো অফ করে দে। হ্যাঁ, সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফার্স্ট আমরা দেখবো যে হোমোজেনিয়াস মেটেরিয়াল কাকে বলে। প্রথমে দেখবো হোমোজেনিয়াস মেটেরিয়াল কাকে বলে। একটা বডি, একটা সামান্য একটা বডি ধরলাম, একটা সেম বডি ধরলাম, এই বডিটা ধরলাম, সাপোজ এটা বডি। এই বডিতে অনেকগুলো ইলাস্টিক তোর কনস্ট্যান্ট হয়, যেমন ধর ই হতে পারে, মডিউলাস,
হতে পারে আমার জি, ঠিক আছে, হতে পারে আমার কে, এরা সব ইলাস্টিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমি ধরলাম যে কোনো একটা, আমি ধরলাম ইলাস্টিক কনস্ট্যান্ট ই। তো একটা বডি, একটা মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের তিনটে আমি পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। সেই তিনটে পয়েন্টের যে কোনো পয়েন্ট, এর নাম্বার অফ পয়েন্ট তুই নে, বাট আমি এখানে তিনটে পয়েন্ট নিয়েছি। সেই তিনটে পয়েন্টের পার্টিকুলার কোনো একটা ডাইরেকশনে, পার্টিকুলার কোনো একটা ডাইরেকশনে যদি আমার ইয়ং মডুলাস সেম হয়, পার্টিকুলার কোনো ডাইরেকশন, সাপোজ এটা পয়েন্ট 1, এটা পয়েন্ট 2, এটা পয়েন্ট 3, এর নাম্বার অফ পয়েন্ট নিতে পারছিস, কোনো প্রবলেম নাই। বাট প্রত্যেকটা পয়েন্টের পার্টিকুলার কোনো ডাইরেকশন, একটা কোনো গিভেন ডাইরেকশন, সেই গিভেন ডাইরেকশনে আমার ইলাস্টিক প্রপার্টিগুলো বা আমার বাগমডিউলাস বল বা মানে যা 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 খুশি বল, আমি নিচে এখানে ই নিচ্ছি, হতে পারে সেটা আমার জি হতে পারে, সেটা কে হতে পারে, বা তিনটেই হতে পারে, ক্লিয়ার, সেম থাকবে, সমান থাকবে, একই পাবো। মানে এখানেও ই পেয়েছি আমি এই ডাইরেকশনে, এখানেও ই পেয়েছি এই ডাইরেকশনে, এখানেও পেয়েছি এই ডাইরেকশনে, সেই মেটেরিয়ালটা বলে হোমোজেনিয়াস মেটেরিয়াল। বল, ডাউট? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? বাট হ্যাঁ, মাথায় রাখবি যে হোমোজেনিয়াস মানে এন নাম্বার অফ পয়েন্ট, বাট হ্যাঁ ডাইরেকশন কিন্তু ফিক্সড, একটা পার্টিকুলার কোনো ডাইরেকশন, ক্লিয়ার। তুই যদি বলিস না স্যার আমি এদিকে নেবো, নে, এদিকেও নে, এদিকে নে, বা ডাইরেকশন কিন্তু এদিকে হতে হবে, সেম সেম হতে হবে। তুই যদি বলিস না আমি স্যার এদিকে নেবো, এদিকে নে, কোনো প্রবলেম নেই, বাট এদিকে ডাইরেকশন হতে হবে। তাহলে সেম হতে হবে আমার কোনগুলো না, ডাইরেকশন রেসপেক্ট আমার সেম হতে হবে, সেম ডাইরেকশন হতে হবে, সমস্ত রকম প্রপার্টিগুলো সেম, ইলাস্টিক প্রপার্টি ই হতে পারে সেম, জি হতে পারে সেম, কে হতে পারে সেম, ক্লিয়ার, সবগুলো হতে পারে সেম। তখন সেই মেটেরিয়ালটাকে বলবো হোমোজেনিয়াস মেটেরিয়াল। বল, কোনো ডাউট? কোনো ডাউট? না স্যার, ঠিক আছে। এরপরে আমরা দেখবো, এবার আমরা দেখবো কি, আগের পৃষ্ঠাটা কি ছিল? বল, ও আচ্ছা আচ্ছা, না না না, এটা এবারে দেখবো আইসোট্রপিক কি জিনিস, এবারে দেখবো আইসোট্রপিক কি জিনিস। তাহলে আমি কি বলতে পারি যে হোমোজেনিয়াস মেটেরিয়াল, হোমোজেনিয়াস মেটেরিয়াল কি, ভালো করে শুনবি, হোমোজেনিয়াস মেটেরিয়াল কি বলেছে দেখ, ভালো করে শুন। হোমোজেনিয়াস মেটেরিয়াল প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ পয়েন্ট, পয়েন্টের উপরে ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো পয়েন্টে, বাট হ্যাঁ কার উপর ডিপেন্ড করছে, ডাইরেকশন, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে ফিক্সড হতে হবে। যে কোনো পয়েন্টে নিতে পারিস, কোনো প্রবলেম নেই, বাট পয়েন্টের রেসপেক্টে ডাইরেকশন থাকবে, সেই ডাইরেকশনে সমস্ত রকম ডাইরেকশন, মানে কি এই ডাইরেকশন, এই ডাইরেকশন, এই ডাইরেকশন, মানে সেম ডাইরেকশনে প্রপার্টিগুলো আমার সেম হতে হবে। কি প্রপার্টি? ইলাস্টিক প্রপার্টি, ক্লিয়ার। সেই ইলাস্টিক প্রপার্টি যখন সেম হয়ে যাবে তখন সেটা বলে দেবো কি মেটেরিয়াল, হোমোজিনিয়াস মেটেরিয়াল। এবারে দেখবো আইসোট্রপিক মেটেরিয়াল কি জিনিস। এখানে আমি দেখছিলাম প্রত্যেকটা পয়েন্টে, এবং ডাইরেকশন ছিলাম কি বিভিন্ন রকম ডাইরেকশন, এই ডাইরেকশন সেম ডাইরেকশন, কোনো প্রবলেম নেই। বাট এখানে সাপোজ আমি একটা মেটেরিয়াল নিয়েছি, একটা মেটেরিয়াল সেম মেটেরিয়াল নিয়েছি, হ্যাঁ, এই মেটেরিয়ালে এই বডিটাতে একটা পয়েন্ট চুজ করেছি, সাপোজ এই পয়েন্ট চুজ করেছি। এই পয়েন্ট চুজ করার ফলে আমি এই পয়েন্ট থেকে যতগুলো আমার এন নাম্বার অফ, আমি এই নাম্বার অফ ডাইরেকশন করতে পারবো, এই নাম্বার অফ ডাইরেকশন, এই নাম্বার অফ ডাইরেকশন, সমস্ত রকম ডাইরেকশনে, সমস্ত রকম ডাইরেকশনে ইলাস্টিক প্রপার্টি সেম, সমস্ত রকম ডাইরেকশনে ইলাস্টিক প্রপার্টি সেম। মানে এই পয়েন্টে কিন্তু পার্টিকুলার একটা পয়েন্ট, মাইন্ড ইট, পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টে, এই পয়েন্টে এখানে আমার ই, এখানে ই, এখানে ই, এখানে ই, এখানে ই, এখানে সেম সেম, সব সেম। তো সেই সেই মেটেরিয়ালটাকে বলবো আইসোট্রপিক মেটেরিয়াল, বাট হ্যাঁ পার্টিকুলার একটা পয়েন্ট। তাহলে এখানে কি বলতে পারবো যে ইরেসপেক্টিভ ডাইরেকশন, ডাইরেকশনের উপরে কোনো কিছু ম্যাটার করছে না, ম্যাটার করছে কি না পয়েন্ট। বাট হ্যাঁ যদি আমি এখানে নিই, যদি এখানে নিই তাহলে আমার কিন্তু এটা আমার ই1 হবে, এটা ই2 হবে, সরি ই2 না, এটাও ই1 হবে, ই1 হবে, এটা ই1 হবে, এটা ই1 হবে, ই1, 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 ই1। মানে কি বলতে চাইছি, মানে কি বলতে চাইছি যে আমি এই পয়েন্টে নিয়েছি, এই পয়েন্টে অল ডাইরেকশন আমি পেয়েছি, আমি ইরা মডুলাস গুলো সেম, ইগুলো সেম। বাট যখন আমি এই পয়েন্টে পেয়েছি তখনও সেম পেয়েছি, বাট এর থেকে আলাদা, এর থেকে আলাদা পেতেই পারি, আমি একই পেতে পারি, বাট সেটা সেটা কি জিনিস সেটা পরে বলছি আমি, যখন আমার এক হয়ে যাবে, ক্লিয়ার, তখন সেই মেটেরিয়ালটাকে বলা হবে আইসোট্রপিক মেটেরিয়াল। তাহলে ফর এ পার্টিকুলার পয়েন্ট, এনি ডাইরেকশন ইলাস্টিক প্রপার্টি আর সেম ইজ কল্ড আইসোট্রপিক মেটেরিয়াল। for a particular direction any point, for a particular direction any point যখন ইলাস্টিক প্রপার্টি সেম তখন সেটা বলা হচ্ছে হোমোজেনিয়াস মেটেরিয়াল। তাহলে হোমোজেনিয়াস মেটেরিয়াল এবং আইসোট্রপিক মেটেরিয়াল বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? বল, বরে ক্লিয়ার তো সবাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চল এবারে দেখবো যে হোমোজেনিয়াস এন্ড আইসোট্রপিক কি জিনিস।
আচ্ছা বল, এই দুটো যদি মার্জ করে দিস, দুটোই মার্জ করে যদি দিস, তার যদি প্রপার্টি পাবো, সেই প্রপার্টি বলতে পারি হোমোজেনিয়াস এন্ড আইসোট্রপিক। দেখ তো, দেখ তো ঠিক বলছি না ভুল বলছি। তাহলে কি হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক মানে কি, না যে মেটেরিয়ালের মধ্যে হোমোজেনিয়াসের প্রপার্টি এবং আইসোট্রপিকের প্রপার্টি প্রেজেন্ট থাকবে, সেই মেটেরিয়ালটা বলা হবে কি হোমোজেনিয়াস এন্ড আইসোট্রপিক মেটেরিয়াল। মানে কি, না এনি ডাইরেকশন এনি পয়েন্ট, সমস্ত রকম ইলাস্টিক প্রপার্টি আমার সেম, সেই মেটেরিয়ালটা বলা হবে হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক মেটেরিয়াল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চল এরপরে দেখ, নেক্সট আমরা পড়বো অর্থোটপিক মেটেরিয়াল। অর্থোটপিক বলছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইলাস্টিক প্রপার্টি আমার সেম হবে না। মিউচুয়ালি পারপেন্ডিকুলার এগুলো বলা হয় মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন। এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার ইলাস্টিক প্রপার্টি আমার সেম হবে না, সেটা বলা হবে তার, সেটা বলা হবে তার অর্থোটপিক প্রপার্টি। যেমন এখানে দেখ E2, এখানে E1, এখানে E3, 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এটা বলে অর্থোটপিক মেটেরিয়াল। এবার আমরা দেখবো অ্যান আইসোট্রপিক মেটেরিয়াল অথবা নন আইসোট্রপিক মেটেরিয়াল। আইসোট্রপিক মেটেরিয়ালের বিপরীত হবে। এখানে যেরকম প্রত্যেকটা পয়েন্টে পেয়েছিলাম ই, বাট এখানে প্রত্যেকটা পয়েন্ট ই পাবো না, মানে প্রত্যেকটা পয়েন্টে না, প্রত্যেকটা একটা পয়েন্টে পার্টিকুলার একটা পয়েন্টে কোন মানে সেম ডাইরেকশনে, এই ডাইরেকশন এই ডাইরেকশন এই ডাইরেকশনে মানে আমি পাবো না। এখানে E1, এখানে E2, E3, E4, E5, E6, E7, E8 আমি আলাদা আলাদা পেয়েছি। এর নাম্বার অফ আমার ডাইরেকশন হতে পারে, ঠিক আছে? এই নাম্বার অফ ডাইরেকশনে আমি যখন ইলাস্টিক প্রপার্টি যখন আমি সেম পাবো না, তখন সেটা বলা হবে কি অ্যানআইসোট্রপিক মেটেরিয়াল অথবা নন আইসোট্রপিক মেটেরিয়াল। পাঁচটা পয়েন্ট তোরা বুঝতে পেরেছিস? কারণ অর্থোটপিক মানে কি, যে আমি যখন একটা পয়েন্ট চুজ করেছি, একটা পয়েন্ট চুজ করেছি এবং একটা সাপোজ আমি ডাইরেকশন চুজ করি, ডাইরেকশন, এই ডাইরেকশনের সঙ্গে এটা পারপেন্ডিকুলার এবং এর সঙ্গে আবার এর সঙ্গে এটা পারপেন্ডিকুলার, এটা বলা হবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা বলা হবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। সেই মিউচুয়ালি পারপেন্ডিকুলারে আমার ইলাস্টিক প্রপার্টি সেম হবে না, E1 এখানে, এখানে E2, এখানে E3, তখন সেটা বলা হবে অর্থোটপিক মেটেরিয়াল। বুঝতে পারলি? বুঝতে পারলি না পারি না সবাই বল। তাহলে হোমোজেনিয়াস, আইসোট্রপিক, হোমোজেনিয়াস and anisotropy, orthotropic, anisotropic. Up to this clear, everyone? ঠিক আছে। চল আমরা এরপরে পড়বো assumption in strength of material। এবার শুরু হলো আমাদের, বলতে পারিস তুই অ্যাকচুয়ালি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, কারণ আমরা যেটা পড়লাম সেটা জানতে হতো। কেন জানতে হতো? জাস্ট ওয়েট কর, জাস্ট ওয়েট কর। আমরা বলবো যখন পড়বো অ্যাজাম্পশন ইন স্ট্রেংথ অফ মেটেরিয়াল, আমরা যখন প্রত্যেকটা যখন কোনো সাবজেক্ট যখন পড়ি, সেই সাবজেক্টে আমরা কিছু অ্যাজিউম করে নিই, এই সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে সমস্ত রকম কি প্রুভ করি, থিওরিগুলো আমরা ডেরিভেশন করি, সমস্ত রকম ফর্মুলাগুলো আমরা ডেরিভেশন করতে পারি। তো সেই অ্যাজাম্পশনগুলো কি কি, যখন প্রত্যেকটা সাবজেক্টের আছে অ্যাজাম্পশন, সয়েল মেকানিক্স আছে, ফ্লুইড মেকানিক্সের আছে, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, সমস্ত রকম জায়গাতে আছে। তো সেই রকম এই সাবজেক্টের মধ্যে কি অ্যাজাম্পশন, আমরা কি নিয়ে বাকি সাবজেক্টগুলো আমরা কমপ্লিট করবো, মানে বাকি পয়েন্টগুলো আমরা পড়বো, বাকি চ্যাপ্টারগুলো আমরা পড়বো। আমাদের পড়তে গেলে কি কি আমরা ধরে নিতে, এগুলো এগুলো ফিক্সড, এগুলো ফিক্সড, প্র্যাকটিক্যালি এগুলো না হতেও পারে, বাট আমরা যখন পড়বো তখন ধরে নেবো যে এগুলো আমার অ্যাজাম্পশন, এগুলো এগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। ফার্স্ট পয়েন্ট, মেটেরিয়াল ইজ কনস্ট্যান্ট, মেটেরিয়ালস ইজ কনস্ট্যান্ট। সেটা আবার কি জিনিস রে? কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস। মেটেরিয়াল ইজ কন্টিনিউয়াস মানে কি, সাপোজ এটা একটা মেটেরিয়াল বা একটা বডি, যখন আমরা অ্যানালাইসিস করবো ধরে নেবো যে এটার মধ্যে কোনো ভয়েড বা এটার মধ্যে কোনো ক্র্যাক নেই, ক্র্যাক ফ্রি এবং ভয়েড ফ্রি, তখন সেটা বলবো মেটেরিয়ালটা কি কন্টিনিউয়াস মেটেরিয়াল, এবং সেই মেটেরিয়াল আমরা অ্যানালাইসিস করবো। স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা কিন্তু ভয়েড নিয়ে বা ক্র্যাক নিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিস করবো না, তার জন্য আলাদা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ফ্র্যাকচার মেকানিক্স, সেটা বলা ফ্র্যাকচার মেকানিক্স, সেটা আমাদের কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল কিন্তু পার্ট নয়। তাহলে আমরা যখন স্ট্রেংথ অফ মেটেরিয়াল কোনো বডি যখন পড়বো বা যখন বডি যখন আমরা ক্যালকুলেশন করবো কোনো সিস্টেমকে, তখন ধরে নেবো যে ওই এলিমেন্ট বা ওই মেটেরিয়ালের আমার কোনো ফ্র্যাকচার নেই, কোনো ভয়েড নেই, পুরোটা আমি কন্টিনিউয়াস, এটা আমার অ্যাজাম্পশন, ফার্স্ট অ্যাজাম্পশন। ওকে, নেক্সট মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। আমি কিছুক্ষণ আগে আমি ডিসকাস করলাম যে হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক কি জিনিস। তাহলে আমরা ধরে নেবো যে মেটেরিয়ালসের যে কোনো পয়েন্টে যে কোনো ডাইরেকশনে ইলাস্টিক প্রপার্টি আমার সেম, ই জে কে সমস্ত রকম সেম, তো সেই মেটেরিয়ালটা বলা হবে হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। ক্লিয়ার? তাহলে অ্যাজাম্পশন নাম্বার সেকেন্ড নাম্বার অ্যাজাম্পশন কি বলেছে, ফার্স্ট অ্যাজাম্পশন কি বলেছে, মেটেরিয়াল ইজ কন্টিনিউয়াস, সেকেন্ড অ্যাজাম্পশন কি, মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার?
হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এগুলো এই দুটো ডিসকাস করছি, জাস্ট তোরা একটু খাওয়া দাওয়া করে নে। ঠিক আছে, এখন বাজছে 21:35 করছি, 36, 9:36। স্যার স্যার, বল। হোমোজিনিয়াসের ওই পেজটা আবার খুলে দিন না, খুলে দিয়ে তারপর যান। এটা এটা না না, এর আগের পেজটা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, না না, এর আগের পেজটা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এটা। তাহলে আমরা এতজন যেটা পড়েছি, এখানে মধ্যে কোনো ডাউট? এখানে মধ্যে কোনো ডাউট? সবাই বলবি যতটা পড়লাম এখান পর্যন্ত কোনো ডাউট? বল। দেবস্মিতা, দেবস্মিতা বুঝতে পেরেছিস? প্রীতম, সিদ্ধার্থ, তানিয়া, সব ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ দেখ এগুলো একটু সামান্য থিওরিটিক্যাল আছে, কারণ পুরো সমটা কিন্তু ম্যাথামেটিক্স, ডেরিভেশন আর ম্যাথামেটিক্স। ঠিক আছে, থিওরি সেরকম কিছু নেই, বাট কোনো একটা সাবজেক্ট শুরু করতে গেলে তার সম্বন্ধে কিছু বলতে হয়। তো জাস্ট এটা বলতে ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারিস। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি না জানলে, আমরা মেকানিক্যাল মানে প্রপার্টিগুলো না জানলে আমরা তার বিহেভিয়ার চেকই করতে পারবো না। সে ইলাস্টিক না প্লাস্টিক, না সে আমার মেলেবিলিটি আছে তার মধ্যে, না ডাক্টিলিটি চেক করতে পারবো না। কারণ জানতে হবে ডাক্টিলিটি মানে এটা, মেলেবিলিটি মানে এটা, সমস্ত রকমই জানতে হবে। তার জন্য প্রপার্টিস অফ মেটেরিয়াল আমাদের আগে জানা দরকার। তাই আমি এই চ্যাপ্টারটা পড়ছি। চলো এবার বাকি অ্যাসাম্পশনগুলো দেখে নেবো আমরা, যে কী কী অ্যাসাম্পশন আছে। সেকেন্ড, থার্ড অ্যাসাম্পশন, নো এক্সটার্নাল ফোর্সেস ইন দ্য বডি প্রিয়র টু লোডিং। মানে আমরা যখন স্ট্রেংথ অফ মেটেরিয়াল যখন আমরা পড়েছি সবাই প্রথম প্রথম, যখন দেখবি আমরা এরকম করে কোনো বিম ছিল, সে বিমের এসএফডি বিম ড্র করেছিলাম, বা আমরা সাপোজ এখানে পি লোড দিয়েছিলাম, দিয়ে রিয়াকশন ক্যালকুলেশন করেছিলাম, মনে পড়ছে? পি লোড দিয়ে এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আমি বলেছিলাম এটা আমার আর এ হবে, এটা আমার আর বি হবে। আচ্ছা, কোনোদিন কি আমরা ক্যালকুলেশন করেছিলাম যে এইটার ওয়েট আমার কাজ করছে? যেরকম মেকানিক্স যখন আমরা করেছিলাম, যে সেলফ ওয়েটটা আমরা কিন্তু ইগনোর করিনি, সেখানে আমাদের সেলফ ওয়েট ছিল, নিজের নিজের যে ওয়েটটা সেটা কিন্তু ছিল। বাট পুরো স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমরা সেলফ ওয়েটকে ইগনোর করে দেবো, ইগনোর অনলি ফর এক্সটার্নাল ফোর্সকে আমি নেবো। ক্লিয়ার? মানে ইন্টারনাল ফোর্স কোনো আমি নেবো না, ইন্টারনাল ফোর্স কোনো নেবো না, লোডিং যেটা থাকবে সেটা এক্সটার্নাল ফোর্সের জন্য হবে। ক্লিয়ার? সেকেন্ড অ্যাসাম্পশন কি বলেছে, মানে থার্ড অ্যাসাম্পশন কি বলেছে, কোনো ইন্টারনাল ফোর্স, দ্যাট মিনস আমার সেলফ ওয়েট আমার এখানে অ্যাপ্লিকেবল নয়, যা হবে সমস্ত রকম এক্সটার্নাল ফোর্স, দ্যাট মিনস লোডিং। ক্লিয়ার? সেলফ ওয়েট অফ দ্য মেম্বার ইজ পুরো কমপ্লিটলি ইগনোর্ড, সেলফ ওয়েট অফ দ্য মেম্বার ইজ কমপ্লিটলি ইগনোর। এটা হচ্ছে থার্ড অ্যাসাম্পশন। ওকে, নেক্সট অ্যান্ড ভেরি ভেরি মোস্ট অ্যাসাম্পশন, সুপারপজিশন প্রিন্সিপাল ইজ ভ্যালিড। এবার কি হয় সুপারপজিশন প্রিন্সিপাল? সাপোজ ধর একটা বিম নিয়েছিস, এটা একটা বিম। সুপারপজিশন কনসেপ্টটা কি বলে দিচ্ছি, সুপারপজিশন প্রিন্সিপাল কনসেপ্টটা কি বলে দিচ্ছি, জাস্ট ওয়েট। সাপোজ একটা বিম, সাপোজ ধর এখানে আমার একটা লোড পড়েছে, এটা পয়েন্ট লোড। ওকে, এই সাপোজ এখানে একটা মুভমেন্ট দিয়েছি, আমি একটা মুভমেন্ট দিলাম, আর একটা সাপোজ আমি এখানে ইউডিএল দিলাম একটা। ওকে, এটা সাপোজ ধর আমি পয়েন্ট নাম দিলাম, এটা আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করবো, সাপোজ ধর আমি ক্যালকুলেশন করবো আর এ আর আর ই। এবার আমি দেখলাম যে সাপোজ এটা আমার পি লোড, আর এটা আমার সাপোজ ধর এ মুভমেন্ট, আর এটা সাপোজ ইউডিএল লোড, ঠিক আছে, ডাব্লু, বা সাপোজ ধর ঠিক আছে, ওটা ভ্যালু দেবো না, ওটা ভ্যালু নেওয়ার কোনো কাজ নেই। আমার মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল কি সেটা দেখবো। ওকে, আমি কি করেছি,
আমি কি করেছি, অর্ণব বলছে স্যার আমার এতগুলো ফোর্স দিয়ে আমার প্রবলেম হচ্ছে, আমি কি করবো। অর্ণব কি করেছে, অর্ণব এক একটা ফোর্স নিয়েছে, একটা করে ফোর্স নিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবি, প্রিন্সিপাল সুপারপজিশন কি নিস ভালো করে জানতে হবে কিন্তু এটা, কারণ সমেতে অল জায়গাতে প্রিন্সিপাল অফ সুপারপজিশন ভ্যালিড, এটা আমাদের অ্যাসাম্পশন, সেটা আমরা জানতাম না। আজকের পর থেকে আর কেউ কোনো বলিস না যে প্রিন্সিপাল সুপারপজিশন কি জিনিস এবং আমাদের ভ্যালিড কেন কি না, ভ্যালিড হয় না হয় না, অবশ্যই ভ্যালিড। ওকে, সাপোজ ধর, ওকে, এবার কি করেছে অর্ণব, কি করেছে অর্ণব বলছে স্যার আমি একসঙ্গে ক্যালকুলেশন করতে পারবো না, আমি রিয়াকশন ক্যালকুলেশন করবো সিঙ্গেল সিঙ্গেল ফোর্স নিয়ে। তাহলে ও এই রিয়াকশন ক্যালকুলেশন করছে, সাপোজ ধর পেয়েছে আর এ ওয়ান, এটার জন্য এটা পেয়েছে আর ই ওয়ান, ওকে এই লোডের জন্য, এটার জন্য করেছে, এটার জন্য পেয়েছে সাপোজ ধর আর এ টু, এটা পেয়েছে আর ই টু। আমি পজিটিভ নেগেটিভ ব্যাপারটা আসছে না, কারণ এটার জন্য আমার নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, আমি সেটা কোনো আসেনি, জাস্ট আমি ভ্যালু নিচ্ছি একটা। সাপোজ এটার জন্য আসছে, সাপোজ এটা পেয়েছে আর এ থ্রি, এটা পেয়েছে আর আর ই থ্রি। এবার বল প্রিন্সিপাল সুপারপজিশন মানে আমি আর এ ইজিক্যাল টু বলতে পারি আর এ ওয়ান প্লাস আর এ টু প্লাস আর এ থ্রি, এটা হচ্ছে প্রিন্সিপাল সুপারপজিশন। সেরকম আমি বলতে পারি আর ইজিক্যাল টু বলতে পারি আর ই ওয়ান প্লাস আর ই টু প্লাস আর ই থ্রি। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যদি বলিস ডিফ্লেকশন আমার কি ক্যালকুলেশন করবো, সেম সেম। সাপোজ বলেছে যে আমার এই পয়েন্টে ডিফ্লেকশন বার করো, এই পয়েন্টে আমার ডিফ্লেকশন বার করো, এই পয়েন্টে বলেছে যে এই পয়েন্টে বি পয়েন্টে আমার কত ডিফ্লেকশন হচ্ছে সেটা বার করতে বলেছে। সেম জিনিস আমরা কি করবো, এই লোডের জন্য দেখবো এই পয়েন্টে কত ডিফ্লেকশন আসছে, এই মুভমেন্টের জন্য দেখবো এই পয়েন্টে কত ডিফ্লেকশন আসছে, এই লোডের জন্য দেখবো কত ডিফ্লেকশন আসছে, সমস্ত রকম ডিফ্লেকশন কি করে দেবো, সাম করে দেবো, অ্যালজেব্রিক সাম করে দেবো, যে ভ্যালু পাবো সেটা আমার টোটাল ডিফ্লেকশন ফর দিস থ্রি টাইপ অফ লোড। এটা বলা হবে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বা সুপারপজিশন প্রিন্সিপাল। ক্লিয়ার? পুরো হোল স্ট্রেন্থ মেটেরিয়ালে আমার প্রিন্সিপাল অফ সুপারপজিশন ভ্যালিড। এই চারটা অ্যাসাম্পশন পুরো মন্ত্রের মতো মুখস্থ মানে মনে রাখবি, এই চারটা অ্যাসাম্পশন ছাড়া কিন্তু স্ট্রেন্থ মেটেরিয়াল আমাদের পড়া সম্ভব হবে না। ক্লিয়ার? এনি ডাউট? না স্যার। বাকিরা রেসপন্স দে। স্যার থার্ডটা একবার বলুন, ছিলাম না। এটা এটা নো ইন্টারনাল ফোর্সেস ইন দ্য বডি। মানে আমার যে বডির উপর সাপোজ একটা লোড পড়েছে, এখানে আমার শুধুমাত্র লোড, আমি বাইরে আমি লোড কনসিডার করেছি, এর বিমের যে মেম্বারের যে সেলফ ওয়েট সেটা আমি কনসিডার করেছি, কনসিডার করিনি। কি বলেছে সমস্ত রকম যত রকম আমরা মানে অ্যাপ্লাই করবো লোডিং ব্যাপারগুলো, সমস্ত রকম বাইরের লোড, ভিতরের কোনো ইন্টারনাল কোনো লোড আমি ক্যালকুলেশন করবো না। মানে ইন্টারনাল মানে সেলফ ওয়েট দ্য মেম্বার ইজ কমপ্লিটলি ইগনোর, সেলফ ওয়েট অফ দ্য মেম্বার ইজ কমপ্লিটলি ইগনোর। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? দেখ ভালো করে মন দিয়ে শুনবি। এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখব যে লোড, লোড কত প্রকারের। ভালো করে শুনবি, লোড কত প্রকারের, যেগুলো জেনেছিস তার থেকে আজকে নতুন নতুন কিছু জানতে পারবি যে লোড কত প্রকারের। ঠিক আছে, আমি প্রথমে দেখবো টাইপস অফ লোডস। আমি দেখবো বেসড অন দ্য ডাইরেকশন অফ লোডিং। লোডিং এর ডাইরেকশনের উপরে ভিত্তি করে আমি লোডটাকে ভাগ করতে পারি। যেমন এক্সাম্পল, সাপোজ যেখানে না বুঝতে পারি আমাকে কিন্তু বলবি, তোদের কাছ থেকে শুধু আমি এইটুকুই আমার আশা, যে বুঝতে পারছিস না বলবে আমাকে, যে বুঝতে পারছি না বলে দিন।
ওকে, এরকম কোনো একটা বডি আছে, নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারছিস কীরকম আছে। ওকে, এরপরে আমি করছি এরপরে আমি কি করেছি, এর একটা পয়েন্ট মার্ক করেছি, এই পয়েন্টটা সেন্টার পয়েন্টটা, ভালো করে শুনতো এটা কি পয়েন্ট, এটা এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা তার সেন্টার অফ কি, সেন্টার অফ এরিয়া কিনা, সেন্ট্রয়েড কিনা, অবশ্যই সেন্ট্রয়েড। ওকে, এটা সেন্ট্রয়েড। আমি কি করেছি, এই দুটো পয়েন্টকে আমি যোগ করেছি। ওকে, দুটো পয়েন্টকে আমি যোগ করেছি। এরপরে কি করেছি, আমি এই যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর এই সারফেসে আমি একটা লোড দিয়েছি। ক্লিয়ার? আর আমি এই দুটো এই সারফেসটাকে আমি এরকম করে ভাগ করেছি, আর আমি এরকম করে ভাগ করেছি। কি করেছি, আমি এখানে লোড দিয়েছি, এখানে লোড দিয়েছি, অথবা এখানে লোড দিয়েছি। ওকে, আচ্ছা এই যে লোডটা আছে, তোরা বলি আমাকে, এই যে লোডটা, এই লোডটা আছে, এই লোডটাকে আমি কি বলবো, বল, কি বলতে পারি এটা, এটা বলতে পারি পিওর, পিওর অ্যাক্সিয়াল লোড, বলতে পারি কিনা বল, পিওর অ্যাক্সিয়াল লোড বলতে পারি কি না পারি না, বল রে। হ্যাঁ স্যার, বলতে পারি তো। সবাই সবাই বলবি, যদি না বুঝতে পারিস বলবি কিন্তু যে বুঝতে পারছি না। এবার আমি সাপোজ ধর আমি এখানে লোড দিয়েছি, অথবা আমি এখানে লোড দিয়েছি একটা এরকম কোনো জায়গাতে। ওকে, ওকে, এটাও কিন্তু অ্যাক্সিয়াল লোড, এটাও কিন্তু অ্যাক্সিয়াল লোড, পিওর বাট না। বাট কি, বাট কি, এটা বলতে পারি আমি, এটা বলতে পারি ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড, ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড। প্রত্যেকটা কনসেপ্ট আজ তোদের ক্লিয়ার করে বোঝাবো, আর এগুলো যদি না বুঝতে পেরেছিস আমার ফার্দার স্টেজে ম্যাটেরিয়াল একটা কিছু বুঝতে পারবি না, বলে দিলাম। তাই লোড ফোড এগুলো সমস্ত রকম কিছু বুঝতে হবে, লোড স্ট্রেস স্ট্রেন এগুলো নিয়ে আমাদের চলবে এখন এক মাস, সারা এক মাস থেকে আরো বেশি চলবে, 1.5 মাস মতো চলবে সাবজেক্টটা। তাই বি সিরিয়াস। স্যার, আচ্ছা বল, স্যার আমরা কি তাহলে পিওর লোডকে সেন্ট্রিক লোড, সেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড বলতে পারি? কোনটাকে? পিওর অ্যাক্সিয়াল লোডকে। কোসেন্ট্রিক, হ্যাঁ কোসেন্ট্রিক বলতে পারিস, ইসেন্ট্রিক না কোসেন্ট্রিক। কোসেন্ট্রিক আর ইসেন্ট্রিক কি জিনিস, ইসেন্ট্রিক মানে হচ্ছে আমার অ্যাক্সিস থেকে কিছু দূরে, আর কোসেন্ট্রিক মানে কোইনসাইড করে দেবে কোথায়, অ্যাক্সিসের উপরে। পিওর অথবা কোসেন্ট্রিক কোনো প্রবলেম নেই, একই জিনিস। বাট ইসেন্ট্রিক কিন্তু আলাদা জিনিস, ইসেন্ট্রিক মানে দূরে থাকবে। এটা কি বলতে পারি, সেম জিনিস বলতে পারি, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড। ওকে, আচ্ছা এরপরে বল, এইটা কি লোড, এটা কি লোড বল, এটা কি লোড, এটা হচ্ছে পিওর, পিওর ট্রান্সভার্স, এই যে অ্যাক্সিস, এই যে বডি, এই বরাবর আমার লোডটা পড়েছে, এই লোডটা বলা হবে ট্রান্সভার্স লোড, ট্রান্সভার্স, এটা অ্যাক্সিয়াল লোড, এটা ট্রান্সভার্স লোড, এই লোডটা বলা হবে পিওর ট্রান্সভার্স লোড, ট্রান্সভার্স, ট্রান্সভার্স লোড। ওকে, তা যেরকম পিওর ট্রান্সভার্স লোড ছিল, আচ্ছা তোরা বল নিশ্চয়ই সেরকম আমার এসএনটি ট্রান্সভার্স লোড থাকবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আমি এটা কি বলবো, কি বলবো এটা ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড। চল নাম দে, ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড, ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড। আচ্ছা এটা কি বলতো, এটা কি লোড,
বল রে। বল। একই জিনিস তো, ওটা আমার ট্রান্সভার্স লোড, ওটা আমার ট্রান্সভার্স লোড, এটা আমার ট্রান্সভার্স, এটাও ট্রান্সভার্স, যদি আমার এদিকে কোনো কাজ করে এটাও ট্রান্সভার্স, তাহলে এটা আমি কি বলতে পারি যে পিওরলি ট্রান্সভার্স লোড। যদি আমার এখানে লোড কাজ করে তখন কি বলতে পারবো যে আমার ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড। এম আই রাইট? পুরো কনসেপ্ট ক্লিয়ার? লোড নিয়ে, লোড নিয়ে বল। স্যার আরেকবার বলবেন? কোন জায়গাটা বল, কোন জায়গাটা বলবো বল। স্যার ট্রান্সভার্স লোডের পর থেকে একবার বলবেন, আমি ছিলাম না স্যার। ট্রান্সভার্স লোড মানে কি, এই যে সব এটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, এই বরাবর মানে অ্যাক্সেসের উপর যে লোড আমার কাছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড। বাট অ্যাক্সিয়াল লোডে আমার দু রকম হয়, একটা হচ্ছে পিওরলি অ্যাক্সিয়াল, একটা হচ্ছে ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল। ক্লিয়ার? এবার আমি দেখছি ট্রান্সভার্স লোড মানে কি, আমার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে লোডটা কাজ করছে, অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে লোডটা কাজ করছে, কোন অ্যাক্সিসের, আমার লংগিটিউডাল অ্যাক্সিসের উপর, লংগিটিউডাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে লোডটা কাজ করছে, সেই লোডটাকে বলা হবে, সেই লোডটাকে বলা হবে ট্রান্সভার্স লোড। সেরকম আমার এই অ্যাক্সিসে কাজ করছে, দেখো এটা আমার অ্যাক্সিস, এই অ্যাক্সিসে কাজ করেছে, ঠিক আছে, এই অ্যাক্সিস, অ্যাক্সিস কাজ করেছে, তখন সেটা বলো পিওরলি ট্রান্সভার্স লোড, পিওরলি, ঠিক আছে। আর এই যে লোডটা কাজ করেছে এইটা অথবা এইটা, হ্যাঁ, এটা বলা হবে ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড। সেটাও আমার এইদিকেও তো কাজ করতে পারে ট্রান্সভার্স লোড, এদিকেও কাজ করতে পারে ট্রান্সভার্স লোড, আমার এদিকেও কাজ করতে পারে ট্রান্সভার্স লোড, কোনো অসুবিধা নেই। ট্রান্সভার্স লোড অল ডাইরেকশন হতে পারে। ক্লিয়ার? বাট হ্যাঁ, যদি আমার অ্যাক্সেসের বাইরে চলে যায় তখন সেটা বলবো ইসেন্ট্রিক ট্রান্সভার্স লোড। ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার? এসিডিক অ্যাক্সিয়াল লোডটাকে বলুন। ইসেন্ট্রিক অ্যাক্সেল মানে কি, এই যে তোর এটা হচ্ছে সেন্টার দিয়ে পাস করেছে, সেন্টার দিয়ে, এই যে এটা সেন্টার দিয়ে পাস করেছে, ঠিক আছে। বাট বাকি লোড একটা একটা লোড আমার সেন্টার দিয়ে পাস করেনি, এখানে হতে পারে এটা, এখানে হতে পারে এটা, এখানে হতে পারে এটা, এখানে হতে পারে, যেখানে খুশি হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা স্যার, বল। স্যার সবসময় কি লোডটা কি উপর দিয়েই পড়বে, মানে কখনো লোডটা কি আরো মানে আমরা এখন লোডটা লোড কি লোড টাইপস টাইপস অফ লোড পড়ছি, কোথায় কি পড়বে না পড়বে সেটা এখন কিছু ডিসকাস করছি না অর্ণব, আমরা সব কিছু ডিসকাস করবো এগুলো। আমরা এখন টাইপস অফ লোড পড়ছি, এখন লোড অ্যাপ্লিকেশন আমি একদম পড়িনি এখন। তাহলে আমি কি বলতে পারি, কি বলতে পারি, লোড ক প্রকারের দেখলাম, বেসড অন ডাইরেকশন, ক প্রকারের দেখলাম বল, দুই প্রকারের দেখলাম, তাই তো। একটা কি লংগিটিউডাল লোড বা অ্যাক্সিয়াল লোড, এখানে লংগিটিউডাল বা অ্যাক্সিয়াল লোড, এটা দেখলাম ট্রান্সভার্স লোড। ক্লিয়ার? এটা পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস, ঠিক আছে, লিখবো না ওটা, আর দরকার নেই। তা টু টাইপস পড়লাম। ক্লিয়ার? কি, বেসড অন ডাইরেকশন অফ লোডিং। ক্লিয়ার? বেসড অন ডাইরেকশন অফ লোডিং। ওকে, আচ্ছা এটাও নিশ্চয়ই বলতে পারি আমি পিওর ট্রান্সভার্স, হ্যাঁ কি না, বলতে পারি পিওর ট্রান্সভার্স। স্যার এই হরাইজন্টালি যেটা আছে ওটাকে বলতে পারি না স্যার পিওর ট্রান্সফার্স? হ্যাঁ বলতে পারি না কেন, অবশ্যই বলতে পারি। খুশি? বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা এটা পেলাম কি, বেসড অন ডাইরেকশন অফ লোডিং। চল নেক্সট, দেখ কত প্রকারের তোরা লোড শিখবি, দেখ আমরা আজকে অনেক জিনিস শিখবো যেটা আমরা জানতাম না আগে, তাই ভালো করে মন দিয়ে শুন, যেখানে যেখানে ডাউট হবে সেখানে জিজ্ঞাসা করবি আমাকে, এগুলো সমস্ত রকম লাগবে আমাদের। বি, বেসড অন এক্সটেন্ট অফ লোডিং, বেসড অন এক্সটেন্ট অফ লোডিং, বেসড অন এক্সটেন্ট অফ লোডিং টু টাইপস আছে, সেটা দেখবো কি কি। একটা বলা হবে পয়েন্ট লোড, আর একটা বলা হবে ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড কি জিনিস দেখবো, সাপোজ ধর এটা কি জিনিস রে,
চেয়ার। ঠিক আছে, এবার কি হয়েছে, অর্ণব চেয়ারটির উপর বসেছে, অর্ণব এই চেয়ারটির উপর বসেছে। ক্লিয়ার? যখন উপরে বসেছে অর্ণব চেয়ারটার উপরে, তখন যে চেয়ারটার উপরে যে লোডটা আমার অ্যাক্ট হয়েছে, যেটা দিয়েছে অর্ণব, ঠিক আছে, সেটা কি লোড দিয়েছে, সেটা দিয়েছে ডিস্ট্রিবিউটেড লোড। ক্লিয়ার? সেটা দিয়েছে ডিস্ট্রিবিউটেড লোড। বাট যখন যখন চেয়ারটা যখন দিয়েছে নিচে সাপোর্টকে, মানে নিচে আমার যে মেটেরিয়াল আছে তাকে যখন দিয়েছে, তখন কি লোড দিয়েছে, পয়েন্ট লোড। আমি হলো রিয়াকশনগুলো ধরলাম, রিয়াকশনগুলো। এগুলো দিয়েছে পয়েন্ট লোড। ক্লিয়ার? তাহলে ডিস্ট্রিবিউটেড লোড আর পয়েন্ট লোডের মধ্যে কোনটা আউট আছে, বুঝতে পেরেছিস? দেখে নে, ইফ দ্য, পয়েন্ট লোডটা রিয়াকশনটা দিচ্ছে। হ্যাঁ আমি রিয়াকশন দেখিয়েছি, তোরা দেখাতে পারছিস, কোনো প্রবলেম নেই, দেখা দেখা এদিকে, শো কর। এনিথিং এলস বল। আমার কি এই যা দিয়েছে সেটা এ তো দিয়েছে, সেম দিয়েছে না, নিউটন থার্ড ল, হ্যাঁ। আমি তাই জন্য শো করেছি এটা। ইফ দ্য লোড acts on a very small area, then it is called as কিরে পয়েন্ট লোড, পয়েন্ট লোড। ওকে, নেক্সট, if the load, if the, এটা লোড লিখে দে, if the load acts on a very large area, then it is called as কিরে distributed load। ক্লিয়ার? চল এবারে দেখবো, based on variation with respect to time। based on variation with respect to time, সেটা কি জিনিস রে, with respect to time। চল দেখি কি জিনিস, আমি বলছি একটা বলছি স্ট্যাটিক, একটা বলছি ডাইনামিক। 2020-তে কে কে কেএমসি যেই দিয়েছিলি, কেএমসি যেই কে কে দিয়েছিলি, যারা দিয়েছিলি তারা এইখান থেকে কোশ্চেন পেয়েছিলি নিশ্চয়ই একটা স্ট্যাটিক থেকে। 2020 কেএমসি পরীক্ষাতে স্ট্যাটিক থেকে কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন কি জিনিস বলছি আমি, জাস্ট ওয়েট, আশা করি সবার মনে আছে। স্ট্যাটিক লোড, ডাইনামিক লোড কি জিনিস, ভালো করে মন দিয়ে শুনবি। সাপোজ আমি একটা লোড অ্যাপ্লাই করেছি এখানে,
লোডটা ছিল আমার সাপোজ পি ইউনিট লোডটা ছিল। যখন যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন পি আছে, যখন টি ইজ ইকুয়াল টু সাপোজ ধর T1 তখন আমার পি আছে, এবং সেম ডাইরেকশন সেম ম্যাগনিটিউড ক্লিয়ার সেম পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সাপোজ ধর টি ইজ ইকুয়াল টু T2 তখনও সেম আছে, কোনো চেঞ্জ হয়নি, সেম পি সেম পয়েন্ট আর সেম ডাইরেকশন। যখন টাইম ইজ ইকুয়াল টু T3 তখন আমার সেম আছে, মানে উইথ রেসপেক্ট টু টাইম আমার এই ফোর্সের না ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে, ম্যাগনিটিউড মানে পি এর ভ্যালু চেঞ্জ হয়েছে, না আমার কোনো ম্যাগনিটিউড, না আমার কোনো ডাইরেকশন চেঞ্জ হয়েছে ডাইরেকশন, না আমার কোনো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়েছে, তখন সেই লোডটাকে কি বলবো? স্ট্যাটিক লোড। সেটা কি বলবো? স্ট্যাটিক লোড। ক্লিয়ার? ক্লিয়ার? যদি টাইমের রেসপেক্টে আমার কোনো লোডের ম্যাগনিটিউড মানে মান ভ্যালু পি এর ভ্যালু যদি আমার ডাইরেকশন অফ দ্য লোড অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য লোড যদি আমার ফিক্স থাকে, তখন সেই লোডটাকে বলবো কি? সেটা বলবো স্ট্যাটিক লোড। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক উল্টাটা, ঠিক উল্টাটা যদি এখানে আমি একটা লোড দিয়েছি সাপোজ পি, ক্লিয়ার, বাট এই পি লোডটা আমি কিছুক্ষণ পরে আমি এখানে দিয়েছি, এখানে আবার কিছুক্ষণ পরে আমি এখানে দিয়েছি, টাইম টি যখন আমার সাপোজ এটা T1, এ T1, এ T2 এবং T3, ক্লিয়ার, বাট কিছুক্ষণ পরে আমি কি করেছি? P1টাকে আমি এখানে পিটাকে এখানে দিয়েছি, বাট আমি P1 দিয়ে দিয়েছি এটা, ক্লিয়ার, কিছুক্ষণ পরে পিটাকে আমি এখানে দিয়েছি, এটা পি ছিল, এটাই P1 ছিল, এখানে P1, এটাও P1 ছিল, এটাও P1, এটাও P1, বাট এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে গেছে, তখন সেই লোডটাকে কি বলবো? ডাইনামিক লোড। কি বলবো? ডাইনামিক লোড। তাহলে উইথ রেসপেক্ট টু টাইম আমার ফোর্সের ম্যাগনিটিউড, ফোর্সের ডাইরেকশন, ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনো যখন চেঞ্জ না হবে, তখন সেই ফোর্সটাকে বা সেই লোডটাকে কি বলবো? স্ট্যাটিক লোড। ক্লিয়ার? বাট উইথ রেসপেক্ট টু টাইম যখন আমার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা কি বলবো? ডাইনামিক লোড। ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার নয়? না ডাইনামিকটা একবার বলুন। ডাইনামিকটা মানে কি? এটা সাপোজ দিচ্ছি তুই এখন P1, কিছুক্ষণ পর P1টাকে আমি এখানে দিয়ে দিয়েছি, বাট সে P1 ভ্যালুই আছে, বাট আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, ডাইরেকশন মানে কি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়েছে, এখানে এখানে পড়েছিল, এটা বলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এটা বলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এখন তাই এখানে পড়েছে, ক্লিয়ার, সেম ভ্যালু আছে P1, বাট এবার কি হয়েছে? P1 আমার এখানে অ্যাড করছিল, সেম ভ্যালু এখানে P1 দিয়েছি, কিন্তু কি হয়েছে? P1টা আমার কি হয়েছে? ডাইরেকশনটা আমার চেঞ্জ হয়ে গেছে, এদিক থেকে অ্যাপ্লাই করেছিল, আমি এই থেকে অ্যাপ্লাই করেছি, ক্লিয়ার। এবার কিছুক্ষণ পরে আমি কি করেছি? এখানে P1 মানে এই সেম ডাইরেকশন আমি দিয়েছি, বাট ডাইরেকশন আমার ম্যাগনিটিউড ফোর্স আমার তখন কি হয়ে গেছে? পি হয়ে গেছে, ক্লিয়ার। এই কিছুক্ষণ পরে আমার ফোর্সের ম্যাগনিটিউড পি হয়ে গেছে, তাহলে দেখ আমার উইথ রেসপেক্ট টু টাইম আমার ফোর্সের ম্যাগনিটিউড, ডাইরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে বলবো ডাইনামিক লোড বা ডাইনামিক ফোর্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝলাম। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে উইথ রেসপেক্ট টু টাইম যখন আমার ম্যাগনিটিউড, ডাইরেকশন আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যখন চেঞ্জ হবে না, তখন স্ট্যাটিক, আর যখন ডাইনামিক বলবো তখন সমস্ত রকম চেঞ্জ হতে পারে, মানে ঠিক উল্টাটা স্ট্যাটিকের। ক্লিয়ার? এটা কেএমসি যেতে এসেছিল, যারা দিয়েছিস তারা নিশ্চয়ই বুঝতে পারছিস কি কোশ্চেনটা বলছেন। চল এবারে দেখবো সি, সি হলো ডি, হলো ডি পয়েন্টটা দেখবো, বেসড অন অ্যাপ্লিকেশন টাইম, বেসড অন অ্যাপ্লিকেশন টাইম। এবার কি জিনিস? বেসড অন অ্যাপ্লিকেশন টাইম, এক নম্বরে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, দু নম্বরে সাডেনলি অ্যাপ্লাইড লোড, তিন নম্বরে ইম্প্যাক্ট লোড, চার নম্বরে শক লোড। চল চারটা লোড বললাম, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, সাডেনলি অ্যাপ্লাইড লোড আর শক লোড। বল কে বলতে পারবি? প্রথমে কে বলতে পারবি? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড কে বলতে পারবি?
বল। ইউনিফর্মলি ভ্যারিং লোড। না, ওটা আলাদা জিনিস। এটা কি বল, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড কি? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করা হবে, এক্স্যাক্টলি। বাড়ানো হবে। আমি উইথ রেসপেক্ট টু টাইম, আমি লোডটা আমি গ্র্যাজুয়ালি আস্তে 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 বাড়াবো, ঠিক আছে? এটা বলতে পারো মোস্ট আইডিয়ালাইজড লোড, ক্লিয়ার? ক্লিয়ার? এটা বলো মোস্ট আইডিয়ালাইজড লোড, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডটাকে। এবারে যদি সাডেনলি অ্যাপ্লাইড লোড বলি আমি, যদি বলি আমি, বল। আচ্ছা, সাডেনলি অ্যাপ্লাই লোড আর ইম্প্যাক্ট লোডের মধ্যে পার্থক্যটা কি? সাডেনলি অ্যাপ্লাইড লোড আর ইম্প্যাক্ট লোডের মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবি? সাডেনলি অ্যাপ্লাইড লোড আর ইম্প্যাক্ট লোড, বল। সাডেনলি অ্যাপ্লাইড লোড মানে হচ্ছে যেটা আমাদের হঠাৎ করে রাস্তায় কোনো একটা গাড়ি চলছে, গাড়িটা হঠাৎ করে যদি ব্রেক মারা হয়, সেইটা হচ্ছে সাডেনলি ইম্প্যাক্ট, মানে সেটা রাস্তার উপরে সাডেনলি অ্যাপ্লাইড লোড হয়, তাই তো? দেখ, সাডেনলি অ্যাপ্লাইড মানে আমি সেখানে এইচ ইজ গেল 0, মাইন্ড ইট, সেখানে এইচ ইজ গেল 0, মানে আমার এটা আমার সাপোজ কোনো বডি, ঠিক আছে? এটা সাপোজ কোনো বডি, এখানে লোডটা আমার পড়ছে, বাট সেটা কিন্তু মানে এরকম নয়, এরকম করে পড়লো, এরকম নয়, ওটা ইম্প্যাক্ট লোড। যখন আমার হাইটটা 0, সাপোজ রেল লাইন, একটা রেল লাইনের উপর যখন ট্রেন যখন পাস করে যায়, তখন যে লোড অ্যাপ্লাই হয় সেটা কি? সেটা সাডেনলি অ্যাপ্লাইড লোড, ক্লিয়ার? সেটা আমার সাডেনলি অ্যাপ্লাইড লোড। তাহলে ইম্প্যাক্ট লোডটা কি? সেখানে কিন্তু হাইট নট ইজ ইকুয়াল টু 0, হ্যামারের যে ইম্প্যাক্ট, সেই লোডটা বলা হবে ইম্প্যাক্ট লোড। ক্লিয়ার? বল, হ্যাঁ কি না? তাহলে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড বুঝে গেছিস, সাডেনলি অ্যাপ্লাইড লোড বুঝে গেছিস, যেখানে আমার হাইট ইজ ইকুয়াল টু 0, রাস্তার মধ্যে যখন গাড়ি বেরোয় তখন যে ট্রাফিকের যে লোডটা কে নিচ্ছে, রাস্তা নিচ্ছে, তখন সেই লোডটা হচ্ছে কি? সাডেনলি অ্যাপ্লাইড লোড। হঠাৎ করে চলে এলো, বাট কিন্তু হাইট কিন্তু 0, ওখানে আমার হাইট কিন্তু 0, আমার ওরকম নয় আমার হাইট থেকে এসে পড়ছে লোডটা। বাট ইম্প্যাক্ট লোডে কি? হাইট নট ইজ ইকুয়াল টু 0, ইম্প্যাক্ট লোডে হাইট নট ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? শক লোড কি? যখন গাড়ি বাম্পার খাবে তখন যে কোনো লোডই তাহলে তো সাডেনলি অ্যাপ্লাইড লোড। বল। মানে যে কোনো লোড আর কি যদি অ্যাক্সিয়াল বরাবর কাজ করে তাহলে সেটাই তো সাডেনলি অ্যাপ্লাই লোড হয়ে যাচ্ছে, তাই না? না, মানে যেমন ওটা যে কনস্ট্যান্ট থাকবে, যে কোনো লোড সাপোজ এখানে তুমি যে এটা বললাম এক্সাম্পলটা, যে এক্সাম্পলটা বললাম এখানে, যেখানে এটা কি আমার সাডেনলি অ্যাপ্লাই লোড বলে? এটা তো লোড, কি লোড? এটা পিওরলি অ্যাক্সিয়াল লোড, কনস্ট্যান্ট, এর কোনো ভ্যারিয়েশন নাই, এর কোনো ভ্যারিয়েন্ট নাই, ঠিক আছে? যেরকম ছিল এখন আছে, পরে সেরকমই হবে, হঠাৎ করে কোনো লোড আসার কোনো সম্ভাবনা নেই এখানে, ঠিক আছে? আমি পি দিয়েছি আজকে, তো বড় পি থাকবে ওখানে, ক্লিয়ার? বাট আমি কি বলছি সাডেনলি অ্যাপ্লাইড লোড মানে আমার হঠাৎ করে লোডে চলে এসেছে, হঠাৎ করে, ঠিক আছে? ট্রেন লাইন দিয়ে ট্রেনটা হঠাৎ করে পেরিয়ে চলে গেল, রাস্তার মধ্যে সাপোজ গাড়িটা পেরিয়ে চলে গেল, তাহলে ওর যে লোড, ওটা সাডেনলি অ্যাপ্লাইড লোড। আর ইম্প্যাক্ট লোড তখনই বলবো যদি আমার কোনো হাইট থেকে লোডটা আমার যখন মানে লোডটা যখন অ্যাক্ট হবে, তখন সেটা বলবো ইম্প্যাক্ট লোড। শক লোড কি জিনিস? এটা হচ্ছে হিউজ পরিমাণ অ্যামাউন্ট লোড, স্মল টাইম অফ ডিউরেশন, স্মল টাইম অফ অ্যাপ্লিকেশন, স্মল টাইম, ছোট একটা টাইমের মধ্যে চলে এসেছিল, সেটা বলে শক লোড। যেমন আর্থকুয়েক লোড, সিসমিক লোড, ক্লিয়ার? বোম ব্লাস্ট, সেগুলো হচ্ছে আমার শক লোড। এনিথিং এলস? ল্যান্ডিং হবে না? বল। এরোপ্লেন ল্যান্ডিং কোথায় হবে? ওই ইম্প্যাক্ট লোড, এরোপ্লেন ল্যান্ডিং ইম্প্যাক্ট লোড, ওটা আমার ইম্প্যাক্ট লোড দিচ্ছি না রানওয়েতে, ভালো করে দেখা হবে। স্যার গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড কি? এটা যে মোস্ট আইডিয়ালাইজড টাইপ অফ লোড। সাপোজ এখানে আমার লোডটা আছে, ঠিক আছে? 5, 10, 15, 20 করে বাড়াচ্ছিস তুই, না সাডেনলি, না ইম্প্যাক্ট, না শক, এটা বলে মোস্ট আইডিয়ালাইজড লোড, ঠিক আছে? এটা হচ্ছে 5, 10, 15 করে 20 করে বাড়াচ্ছিস লোডটা, ক্লিয়ার? যেমন তুই কম্প্রেসিভ টেস্টিং মেশিনে যখন তো লোডটা অ্যাপ্লাই হয়, তখন সেটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই লোড হয়। এবার বুঝেছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এনিথিং এলস আপ টু দিস? বল রে। শকটা মানে হচ্ছে স্মল টাইম অফ ডিউরেশন, ঠিক আছে? ছোট্ট একটা টাইম ডিউরেশনে হঠাৎ করে হিউজ পরিমাণ ম্যাগনিটিউড লোড অ্যাপ্লাই হয়ে গেছে, হঠাৎ করে স্মল টাইম ডিউরেশন, ছোট্ট একটা টাইম ডিউরেশনে হিউজ পরিমাণ ম্যাগনিটিউড একটা লোড অ্যাপ্লাই হয়ে গেছে, যেমন আর্থকুয়েক লোড, তাই তো? বুম ব্লাস্টের লোড, তো সেই লোডটা বলে শক লোড,
তুই ধারণা করতে পারছিস যে লোড আসবে বলে, তুই বুঝতেই পারছিস যে লোড আসবে বলে, হঠাৎ চলে এসেছে। বাট ইম্প্যাক্ট মানে কি, হাতুড়ি মারছিস, হাতুড়ি মারছিস মানে তুই জানিস যখন লোড আমি দেবো, অ্যাপ্লাই করবো, সাডেনলি অ্যাপ্লাই করবো মানে কি, তুই জানিস যে লোড ওখানে ট্রেনটা আসবে। বাট সব লোডের তোর কোনো সিউরিটি ছিল না যে হঠাৎ চলে এসেছে, হঠাৎ চলে এসেছে, কোনো প্রবলেম নেই। বাট সেই লোডটাকে বলা হবে শক লোড। এনিথিং এলস, নো ডাউট? চল এরপর আমরা দেখবো, যে ডাকটাইল মেটেরিয়াল এবং ব্রিটেল মেটেরিয়ালের কিছু বিহেভিয়ার। যদি বলি ডাকটাইল মেটেরিয়াল, ডাকটাইল মেটেরিয়াল বলবি ডাকটাইল মেটেরিয়াল মানে কি, যেটা আমার কি একটা তার বানানো যাবে, টেনে 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 একটা তার বানানো যাবে, সেই মেটেরিয়ালটা বলা হবে ডাকটাইল মেটেরিয়াল। আচ্ছা বল, এটা আমার কিসে স্ট্রং কিসে উইক? টেনশন, কম্প্রেশন, শেয়ার, তিনটে আমি বললাম, এগুলো কি জিনিস সব বলবো কিছুক্ষণ পরে। বল, টেনশন, কম্প্রেশন, শেয়ার কি জিনিস? মানে আমি যদি ডাকটাইল মেটেরিয়াল আমার কিসে স্ট্রং, কিসে স্ট্রং বল? স্ট্রং ইন টেনশন, তাই তো রে? স্ট্রং ইন টেনশন, উইক ইন কম্প্রেশন। কম্প্রেসিভ। মডারেট, সরি উইক ইন কম্প্রেশন না, এটা বললাম, ভুল বললাম, উইক ইন শেয়ার। মডারেট ইন কম্প্রেশন, মডারেট ইন কম্প্রেশন। ডাকটাইল মেটেরিয়াল সবচেয়ে উইক কিন্তু শেয়ারে, সে শেয়ারে ইজিলি ফেল করে যাবে, স্ট্রং ইন টেনশন, টেনশনে প্রচুর স্ট্রং, টেনসাইল লোড প্রচুর নিতে পারবে, কম্প্রেসিভ লোড অ্যাজ কম্পেয়ার টেনশন কম নিতে পারবে, তাই জন্য বলছি মডারেট। যখন টেনশন নিচ্ছে 100, সেখানে সাপোজ কম্প্রেসিভ নিয়ে সাপোজ 50, 80, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু টেনশন আমি বলতে পারি মডারেট কি কম্প্রেশন ডাকটাইল মেটেরিয়াল। বাট সবচেয়ে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে উইক ইন শেয়ার, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষাতে অলরেডি চলে এসেছে কোশ্চেন, আবার যে আসবে না তার কোনো গ্যারেন্টি না, আসতেই পারে। নেক্সট, এখানটা একটা এক্সাম্পল দিয়ে বলে দিন না, ডাকটাইল মেটেরিয়াল কোন একটা এক্সাম্পল দিয়ে। যাদের ঘর হয় দেখবি, যখন ঘর হয় সাপোজ ঘর হচ্ছে, সেই ঘরেতে ঠিক আছে, সাপোজ তুই এখানে রোড একটা, এখানে তুই সাপোজ একটা কি করছিস, একটা কি বলবো ওটাকে, সাপোজ এরকম কিছু বুঝেছিস, যদি কাটবে এটা, ঠিক আছে, লোহার তারকে বা লোহার রড কাটবে, ঠিক আছে, তো তুই এখানে লোড অ্যাপ্লাই করেছিস 20, 25, 50, 20, 50, 80 অ্যাপ্লাই কর, 100 অ্যাপ্লাই কর, 100 অ্যাপ্লাই করেছিস, দেখি সঙ্গে সঙ্গে এটা আমার দুখারি হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে, মানে শেয়ারে ফেল করে গেল। বাট সেই লোডে তুই যদি এখানে অ্যাপ্লাই করিস, এটা 500, 1000, ক্লিয়ার, 2000, তাহলে তোর বাড়ছে, কোনো প্রবলেম হচ্ছে না, টেনশন নিতে পারছে। কম্প্রেসিভ যদি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করিস, তারপর তো দেখা গেল এখানে আমার 500, হ্যাঁ, 1000 এরকম লোড নিচে, কোনো প্রবলেম হচ্ছে না কম্প্রেসিভ। এখন কি বলবো, ডাকটাইল মেটেরিয়াল আমার শেয়ারে উইক বাট মডারেট ইন কম্প্রেসিভ লোড মডারেট নিতে পারবে, বাট সবচেয়ে স্ট্রং হচ্ছে টেনশন নিতে পারবে। তার জন্য ডাকটাইল মেটেরিয়াল আমরা কোথায় ইউজ করবো, আরসিসিতে অ্যাজ এ রিইনফোর্সমেন্ট হিসাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। নেক্সট, ব্রিটেল মেটেরিয়াল, বল স্ট্রং, বল স্ট্রং ইন, বল রে ব্রিটেল মেটেরিয়াল কি বল, স্ট্রং ইন
compression, compression. Weak in, tension, exactly, weak in tension. Moderate, shear. আমরা কাল পড়বো যে টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, শিয়ার ফোর্স কি জিনিসগুলো পড়বো, সব সমস্ত সব কালকে পড়বো আমরা। আচ্ছা, আপ টু দিস এনি ডাউট? আমি আজ এখানে স্টপ করবো, আর কিছু পড়াবো না। আপ টু দিস এনি ডাউট? নো স্যার। বাকিরা বল। স্যার ডিটেল মেটেরিয়ালসটা একবার বলে দিন। ডেট্রিমেন্টাল মানে কি? সাপোজ ধর তুই একটা মেটেরিয়ালের উপর লোড দিয়েছিস, ঠিক আছে? এই মেটেরিয়ালের উপর লোড দিয়েছিস, লোড দেওয়ার পরে তুই কি লোড দিস? টেনসাইল লোড দিস, টেনসাইল লোড দিস, ব্রেক হয়ে যাবে। ব্রেক ক্র্যাক হয়ে যাবে, মানে ডিফর্মেশন হবে না, ডিফর্মেশন হবে না। ডিফর্মেশন হওয়ার আগে এদিকে তোর এক হাতে, এদিকে এক হাতে চলে আসবে হাতে, মানে এদিকে একটা পাশ, এদিকে একটা পাশ চলে আসবে। এটা বলে ব্রিটেল মেটেরিয়াল। বা যদি যদি ডাক্তার হতো তাহলে কি হতো, তুই লোড দিচ্ছিস, প্রচুর পরিমাণে ডিফর্মেশন হয়ে গেছে, প্রচুর পরিমাণে, ক্র্যাক হয়নি, মানে ফ্র্যাকচার হয়নি, বাট ডিফর্মেশন হয়ে গেছে। এটা হচ্ছে ডাক্টাইল মেটেরিয়াল। বল, আপ টু এনি ডাউট? কোন ডাউট আছে? স্যার মডারেটিং শিয়ার মানে মোটামুটি শিয়ারটা হ্যাঁ, শেয়ার মোটামুটি নিতে পারবে, বেশি নিতে পারবে না। ওকে ওকে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই চল, কালকে আবার ডিসকাস হচ্ছে। আচ্ছা, কালকে কি বার? সানডে তো? হ্যাঁ স্যার। তো কালকে ডাক্তারের ক্লাস হবে না কিন্তু, কালকে ক্লাস হবে তোর এরকম স্ট্রেন্থ মেটেরিয়াল ক্লাস হবে। কালকে নো ডাক্তারিং ক্লাস, কালকে অনলি স্ট্রেন্থ মেটেরিয়াল ক্লাস, ঠিক আছে? পরের উইকে আমরা ডাক্তারিং ক্লাস হবে। 9টা না 8:30 স্যার? কালকে রবিবার তো, কালকে টাইমটা বলে দেবো না। কালকে রবিবার তো একটু সকাল করে, একটু রেডি করে করলেও কোনো প্রবলেম নেই আশা করি, তাই তো? হ্যাঁ স্যার। স্যার সকাল সকাল করাবেন, কারণ আগের দিন সেই ডেটটা না না, তখন টানবো না, তখন টানবো না, ওই 9টা থেকে 9:30 মধ্যে তো শুরু করে দেবো। সকাল সকালে করাবেন একই টাইম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, 8:30 দেখছি না দেখছি না কি করে দেখছি না। তো 9টা থেকে 9:15, তার বেশি করবো না আমি, মানে তার আমি ওদিকে যাবো না আর, ওই একই টাইম থাকবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এনিথিং এলস? না স্যার। ঠিক আছে, চল না তাহলে স্যার। ভালো করে নোট বানাবি, আমি নোট শেয়ার করে দিচ্ছি, নোট বানাবি ভালো করে, আর হচ্ছে প্রিপারেশন ভালো করে নে, রিভিশন করবি। স্যার